This manga not Arsets just explaining. হ্যালো গাইস, আশা করি তোমরা ভালোই আছো। অনেকদিন পর ভিডিও ছাড়লাম। আমি বেশি কিছু তো বলবো না, কিন্তু ইম্পর্টেন্ট কিছু কথাই বলবো। সেটাই হলো যে যারা বাংলা ভাষা বোঝো, তোমরা বাংলাদেশে থাকো বিশেষ করে, তারা ভাই প্লিজ দয়া করে এই কথা বলো না যে হিন্দিতে এক্সপ্লেন করো, হিন্দিতে এক্সপ্লেন করো। ভাই বাংলায় যেভাবে আমি এক্সপ্লেন করে নিজের ফিলিংসটা দিতে পারবো, অত হিন্দিতে দিতে পারবো না। মূল কথা একটা। আর দ্বিতীয়টা, আমার হিন্দি বুঝি ভালো, কিন্তু বলতে গেলে আমি এটা আইটে যায়। ওকে। আর এই না যে আমি বাংলা ভাষায় এক্সপ্লেন করে খুব ভালো ভিডিও বানিয়ে দেবো, আমার কোয়ালিটি খারাপ হয় আমি জানি, কিন্তু বাট যতটা পারার চেষ্টা করি আপাতত যতটুকু অবস্থা। ফোনের কোনো মাউথ টাউথ ছাড়াই আমি ভিডিও বানাই। ওকে। যাই হোক, অনেকদিন পর ভিডিও ছাড়তেছি, আর বেশি কিছু বলবো না। আরেকটা জিনিস বলা ছিল যে আমি সামনে আমার পরীক্ষা আসতেছে। আমি কিন্তু কয়েকদিন আগে পরীক্ষা শেষ করছি, আর একটা টেস্ট পরীক্ষা শেষ হয়েছে আমার। এর জন্য আমি একটু ব্যস্তও আছি, পরীক্ষার টেনশনও মাথায় আছে, পড়ালেখা করে নিয়ে বুঝই তো। তা আপাতত 2-3টা সর্বোচ্চ অনগোয়িং মাঙ্গা, শুধুমাত্র অনগোয়িং মাঙ্গা এক্সপ্লেন করবো নতুন নতুন ভিডিও। তাছাড়া আপাতত মাঙ্গা অফই রাখবো, কোনো মাঙ্গাই দেখবো না বেশি একটা। অবশ্য আমার অনেক দিন হয়ে গেছে ঠিকমতো এক্সপ্লেন করি না, হঠাৎ এক্সপ্লেন করিনি, এটা ঠিক নেই। যাই হোক, চেষ্টা করবো রেগুলার এক্সপ্লেন করার। আর যারা এই পর্যন্ত ভিডিওটুকু সহ্য করে দেখছো, তাদের জন্য থ্যাংক ইউ। আর ভিডিওটি শুরু করা যাক, ফালতু কথা বাদ দিলাম। এপিসোড শুরুতেই আমরা দেখি যেখানে রাইটার আমাদের বলছে যে প্রত্যেকটা ট্যালেন্টেড হিউম্যানদের পর বাকি যত পিপুল আছে তারা প্রত্যেকটা মানুষই তার উপর আশাবাদ হয়ে থাকে। তখন আমরা দেখি দুটি মেয়ে যাচ্ছার কথা বলছে, তখন বলছে, দেখো ওই ছেলেটা আমাদেরকে স্কুলের সবচেয়ে ট্যালেন্টেড ছেলে না? হ্যাঁ, আমি শিওর আজকে সে একটি অনেক পাওয়ারফুল একটি ক্লাস আবেকিং করবে, ক্লাস পাবে। যাই হোক, তোমরা দেখে বুঝবানি পরে। তখন মেয়েটি আরও বলে যে অবশ্যই, একটা মেয়ে বলে অবশ্যই। তখন একজন বলে যে আজকে যখন সে ট্যালেন্ট ভালো একটি ক্লাস পাবে, তখন আমি তাকে প্রপোজ করবো, আমার ফিলিংস জানাবো, আমি তার গার্লফ্রেন্ড হয়ে যাব। তারপর শিফট হয়ে রাইটার আমাদেরকে বলে যে 100 বছর আগে এই ওয়ার্ল্ডের সাথে অন্য একটি গেম ওয়ার্ল্ড, গেমের ওয়ার্ল্ডের সাথে এটা কানেক্ট হয়ে যায়, বা বলতে পারো এর সাথে মিক্সড হয়ে যায়। ওকে, মতো এই ইংলিশ ভালো উচ্চারণ করতে এইটা অসুবিধা হয়, তাই ফিরিয়ে বললাম। যাই হোক, তারপর আমাদেরকে বলে আরও এর সাথে সাথে এই দুনিয়াতে অনেক পদে মনস্টাররা চলে আসে, তার সাথে সাথে হিউম্যানরাও অ্যাওয়েকিং হওয়া শুরু করে দেয়। নতুন নতুন স্কিল, নতুন নতুন পাওয়া, নতুন নতুন ক্লাস পাওয়া শুরু করে দেয়। তারপর সবাই মনস্টারকে মারে, লেভেল আপ করে আর পাওয়ারফুল হয়। কিন্তু সবশেষে কি? সেই ডেড, মৃত্যু। তারপরও প্রত্যেকটা মানুষ, পিপুল, সবাই এই ট্যালেন্ট আর এই ক্লাসকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তার কারণে এই হিউম্যানকে বা সেই মানুষটাকে তার ট্যালেন্ট দ্বারা তার লাইফকে ডিসাইড করা হয়। তারপর আমরা দেখি যে আমার মেন ক্যারেক্টারকে সে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে ভাবছে যে অবশেষে সেই দিনটা এসেছে। যে তারপর মেন ক্যারেক্টাররা বলে, আমার নাম জিয়াংলি, আমি 18 বছর আগে এই ওয়ার্ল্ডে এসেছি। ভাই বুঝেছো, আমার মেন ক্যারেক্টার এই ওয়ার্ল্ডের কেউ না ভাই, সবাই চলে যাচ্ছে ওয়ার্ল্ডে, আমরাই খালি রয়ে গেলাম না। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার আমাদেরকে বলে যে আমি এই ওয়ার্ল্ডে আসার পর নানান ধরনের স্কিল, সব ধরনের স্কিলই আমি মাস্টার করেছি, বা বলতে বলে শিখে আছি। তারপর মেন ক্যারেক্টারের ডিটেল আমরা দেখতে পারি, কেউ একজন দেখতেছে, আমরা দেখি যে মেন ক্যারেক্টার, আমি অত কিছু বললাম না কী কিন্তু সব কিছুতে মেন ক্যারেক্টার এক্সেলেন্ট, সব বলতে মেন ক্যারেক্টার অনেক মাস্টার টাইপের। ওকে। যাই হোক, তখন মেন ক্যারেক্টার আমাদের মনে মনে বলে যে আমার একটাই গোল্ড, সেটা হলো এই দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল হওয়া। তখন সেই লোকটিও সেই ডিটেলগুলো পড়ে বলে যে এরকম একটা ট্যালেন্টেড ছেলেই তো একটি পাওয়ারফুল ক্লাস আবেকিং করতে পারে। তারপর সেই লোকটি আমাদেরকে ডিটেলে বলে যে ক্লাস 3 পদের হয়ে থাকে। একটা হলো নর্মাল ক্লাস, আর দ্বিতীয় হলো একটু হাই লেভেলের ক্লাস, আর 3 নম্বর হিডেন ক্লাস। সব ক্লাসই ঠিক আছে, কিন্তু সবচেয়ে পাওয়ারফুল ক্লাস হলো হিডেন ক্লাস। এই ক্লাসকেও পাওয়া খুব মুশকিল, কিছুটা এরকম যে ঘরের গাধার ভিতর, পুরো একটা ঘর ও গাদির ভিতর একটি ছোট্ট একটি সুই খোঁজার মতন, অনেক মুশকিল।
তারপর সেই লোকটি আরও বলে যে আমি যা দেখতেছি এই ছেলেটি অনেক বেশি ট্যালেন্টেড, সে শিওর একটি পাওয়ারফুল ক্লাস আবেকিং করবেই করবে। আমি কখনো এসব বিষয় কখনো ভুল বলিনি বা ফেল হয়নি। তারপর আমি জানি না এই লোক কিংবা না আমার মেন ক্যারেক্টার মনে মনে বলে যে অফকোর্স প্রত্যেকটা ট্যালেন্টেড হিউম্যানের পাশে পাশে তার কিছু লোকজন তো থাকবেই তাদের প্রতি জেলাস করার জন্য, জেলাসি ফিল করার জন্য বা হিংসে করার জন্য। যাই হোক, তারপর আমরা দেখতে পারি একটা ছেলে যে আমার মেন ক্যারেক্টারকে বলছে যে এটাই না আমার স্কুলের সবচেয়ে ট্যালেন্টেড ছেলে যার নাম জিয়াংলি। হ্যাঁ, তারপর আমরা তার চেহারাটা দেখতে পারি আর নামটা জানতে পারি যে তার নাম হলো ইয়ান শিও, কিন্তু আমি ইয়ান বই ডাকবো, ওকে ইজি হয়। কিন্তু সে বলে আমার মেন ক্যারেক্টারকে, সো তাহলে তুমি আশা করতেছো যে তুমি আজকে একটি হাই র্যাঙ্কের একটি ক্লাস আবেকিং করবা? হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার তাকে দেখে মনে মনে বলে যে এর নাম ইয়ান, এই গোল্ডেন একাডেমির একজন ট্যালেন্টেড স্টুডেন্টের মানে অনেক স্টুডেন্টের ভিতর একজন। তার ফাদারও একদিন মানে হাই র্যাঙ্কের একটা ক্লাস আবেকিং করেছে, সেও একটি পাওয়ারফুল একজন এই গোল্ডেন একাডেমির মানে ছাত্র হতে পারে। আমি মানে ছাত্র হতে না টিচার হতে পারে, আমি শিওর না, ওকে। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার বলে কিন্তু আমি প্রতিবারই তার এসে এক ধাপ আগিয়ে, মানে মেন ক্যারেক্টার এসে বেশি পাওয়ারফুল এরই করতে গেছে, ওকে। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার অ্যান্সার দেয় কী হবে না কে জানে, যা হবে না দেখা যাবে না। তারপর মেন ক্যারেক্টার সেখানে যাচ্ছিল কিন্তু সে আটকে বলে যে বেশি অহংকার দেখানো বন্ধ করো, এমনি তো তুমি এমনি ফালতু টালতু কোনো ট্যাশ কোনো ক্লাসে আবেকিং করবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আর তখন যদি আমরা কিছু কই কিছু খারাপ মনে করিও না, ওকে, তোমার মুখটা একটু আমাদের দেখাইও। তখন মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে তাকে বলে লেটস গো। তারপর সে এটা শুনে একটু ঘাবড়ে যায়। তখন মেন ক্যারেক্টার তার দিকে তাকায়, তখন সে হাতটি উঠিয়ে নেয়। তারপর মেন ক্যারেক্টার সেখান থেকে যাচ্ছিলো আর মনে মনে ভাবতেছিল সে যা বললো তা একদম ভুলও না, কারণ আজকে সবার নজর আমার উপর থাকবে। যদি আমি একবার ভালো একটি ক্লাস আবেকিং না করতে পারি, ফেল হয়ে যায় কোনো কারণে, তাহলে আমি একজন জোকার হয়ে যাব। তখন এই শিফট হয়ে আমরা দেখতে পারি একজন ট্যালেন্ট আবেকিং করতে যেয়ে সে ফেল হয়ে গেছে, তার নামটা আমি কিছু বললাম না, ওকে। যাই হোক, তারপর সে যখন নেমে যাচ্ছিলো তখন একটি টিচার বলে যে তোমরা কেউ মন খারাপ করেও না, তোমরা চেষ্টা চালিয়ে যাও, কমপক্ষে একটি নর্মাল গ্রেডের ট্যালেন্ট হলেও তোমরা আবেকিং করার চান্স আছে, অত মন খারাপও করেও না। তখনই কেউ একজন বলে যে ওই দেখো ওখানে কেউ একজন আবেকিং করেছে। তারপর আমরা দেখতে পারি একটি মেয়ে একটি আবেকিং করেছে, সে একটি সুইপ আমি ঠিক জানি না উচ্চারণটা কী হবে, সেটি আচার মানে একটি তীরন্দাজ বা বলতে পারো যে তীরে ফাইট করে যায়, সেরকম একটা আবেকিং করেছে। তখন একজন বলে সবাই দেখো লি মুয়াম একটি তীরন্দাজ বা বলতে পারো আচার আবেকিং করেছে, ওয়াও সে সত্যি গ্রেট, আমার এই গোল্ডেন একাডেমির সত্যি একজন ট্যালেন্টেড স্টুডেন্ট। তারপর আমরা দেখি যে সেই মেয়েটি লি মুয়াং আমার মেন ক্যারেক্টারের দিক তাকে একটি স্মাইল দিচ্ছে। তখন মেন ক্যারেক্টার তার দিক তাকে একটা স্মাইল দিয়ে তাড়ি দিচ্ছে। তখন আমরা দেখি কেউ একদিন চিল্লিয়ে বলে দেখো নেক্সট রাউন্ড আরেকজন আবেকিং করেছে। তারপর আমরা দেখতে পারি সেটা আর কেউ না, সেটা হলো আমাদের ইয়ানি, যে একটু আগে মেন ক্যারেক্টার কথা শোনাইতেছিল যে সে একজন ফার্মে যে ক্লাসটি আবেকিং করেছে। তারপর আমরা দেখতে পারি সে আবেকিং করার পর নিচে নামে আসে। তখন আমরা দেখতে পাই দুটো ছেলে আলোচনা করতেছে, আস্তে আস্তেই সে বলতেছে সত্যি এই ক্লাসে দুইজন পরপর একটি হাই র্যাঙ্কিং ক্লাসে আবেকিং করেছে, সত্যি ক্লাসটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাইতেছে। তখন সেই ছেলেটি আমাদের আমার মেন ক্যারেক্টারকে কথা শোনানোর জন্য বলে যে ছোটো ছোটো দুটা হাই র্যাঙ্কের ক্লাসই তো আবেকিং করেছি, তেমন কিছু তো না। হ্যাঁ, আর তাছাড়া এই ধরনের ক্লাসগুলো আবেকিং করার জন্য জন্ম থেকে এগুলো আসে নাকি, সেই একটুটা না কিছু জিনিসে একটু ট্যালেন্টেড হলেই বা একটু জিনিস কিছুটা পারা গেলেই এক্সেলেন্ট হলেই হলে হয়, মানে এরকম করে মেন ক্যারেক্টার কথা শোনাইতেছে, ওকে। তো এই কথাগুলো মেন ক্যারেক্টার শুনতেছে আর মনে মনে ভাবতেছে আরে গাধা রে। যাই হোক, তখন মেন ক্যারেক্টারের নাম দিয়ে তার টিচার ডাক দেয়, মানে তার পালা এবার মেন ক্যারেক্টার বা আসি বলে মেন ক্যারেক্টার দৌড় লাগাই দেয়। তারপর আমরা দেখতে পারি সেসব টিচারের ভিতরে একজন ফিমেল টিচার বলে ওঠে যে ছেনা জিয়াংলি, হ্যাঁ
সে সত্যি অনেক বেশি ট্যালেন্টেড, অনেক দারুণ। তখন সেই টাকলা টিচারও বলে যে হ্যাঁ সে সত্যি অনেক দারুণ। তখন আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টার আবেকিং করতেছে, তখন তার চারপাশ দিয়ে একটি বুক আর একটা হলো স্কল, আই থিঙ্ক উচ্চারণ ঠিকই আছে, যে সেই দুটি বার হয়ে আসে মেন ক্যারেক্টার সে ঘুরতেছিল। এটা দেখে সেই মেন টিচার অনেক এক্সাইটেড হয়ে উঠে পড়ে, মানে দাঁড়িয়ে পড়ে বলে এটা কি হতেছে, হ্যাঁ সে কি হিডেন ক্লাস আবেকিং করতেছে, হ্যাঁ। তখন আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টার, তার পাশে লেখা উঠেছে মেন ক্যারেক্টার সাধারণ একটি মেজ, মানে সাধারণ কিছু বলে না, খালি একজন মেজে আবেকিং করেছে। তারপর তখনই টাকলা টিচারটি বলে এটা কি হলো, হ্যাঁ সে না অনেক ট্যালেন্টেড ছিল। তখন মেন টিচারটা মনে মনে ভাবতেছে একটি মেজ। তখন আমরা দেখতে পারি ইয়াং যে জোরে জোরে হাসতেছে, ভাই হাসতে পাগল হয়ে যেতেছে, বলতেছে সে একজন ওইটারই মেজ, মানে সাধারণ মেজ, মানে মেজ হয় ফায়ার মেজ, ওয়াটার মেজ ভাই, কিন্তু সে খালি মেজ, ওকে সে খালি মেজ। যাই হোক এটা দেখে মানুষজন কথা বলা শুরু করে দেয়। তখন মেনকে সেই মেয়েটির নাম ভুলে গেছি, দেখছি কিছুক্ষণের মধ্যেই, যে তার কাছে বাকি সবাই বলতেছে সে একজন ওইটারই মেজ, হ্যাঁ আর সে না ট্যালেন্টেড ছিল, নাকি ট্যালেন্টের ভিতরে জাল ছিল, এরকম অনেক কথাই বলতেছে। কিন্তু সে চিন্তায় পড়ে গেছে, মানে চিন্তায় আছে। আমার মনে হয় মেন ক্যারেক্টারের বুঝতেই পারছো কে হতে পারে। যাই হোক তখন বাকি সবাই অনেক ধরনের কথা বলা শুরু করে, ভাই এত কথা বলা শুরু করে যে আমি এখানে কিছু বলতে পারবো না, অত ভালো করে অপমান করতে পারবো না, ওকে। যাই হোক এক কথায় মেন ক্যারেক্টার অনেক কথা শোনা শুরু করে দেয়। মেন ক্যারেক্টার এক কথায় জোকার হতে মেন ক্যারেক্টারের পর হাসা শুরু করে দেয় সবাই। তখন এই মেন ক্যারেক্টার এই জিনিসটা দেখে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। মেন ক্যারেক্টার শকড হয়ে যায়। মেন ক্যারেক্টার বলে এটাই কি সব শেষ, হ্যাঁ। তখন হঠাৎ করে মেন ক্যারেক্টারের সামনে একটি সিস্টেম প্যানেল খুলে ওঠে। মেন ক্যারেক্টারকে অভিনন্দন জানায়, যে মেন ক্যারেক্টারকে বলে যে মেন ক্যারেক্টারের প্রত্যেকটা স্কিলই অটো ম্যাক্স, মানে ফুল ম্যাক্স মেন ক্যারেক্টারের প্রত্যেকটি স্কিলই। তো এটা দেখে মেন ক্যারেক্টার পুরাই কনফিউজ। মেন ক্যারেক্টার বলে আমি জীবনে এইসব কিছু দেখিনি, এরকম কিছু একটা হয়তো আমি এই দুনিয়াতে আসার কারণে হয়তো এরকম কিছু একটা হয়েছে। তখন মেন ক্যারেক্টার যতগুলো স্কিল আছে সেইগুলো মেন ক্যারেক্টারের সামনে চলে আসে। তখন সেটা দেখে বলে মেন ক্যারেক্টার যে এটা তো ফুল না, কিন্তু তখন হঠাৎ করে আস্তে আস্তে সেগুলো লেভেল আপ করা শুরু করে দেয়, পর বলতে পারো ম্যাক্স হওয়া শুরু করে দেয়। তারপর দেখতে দেখতে মেন ক্যারেক্টারের প্রত্যেকটা স্কিলে ম্যাক্স হয়ে যায়, ভাই একদম হাই লেভেলে চলে যায়, একদম লেভেল মানে যতটা কমপ্লিট হওয়া সম্ভব অতটা হয়ে যায়। এটা দেখে মেন ক্যারেক্টার পুরোই অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার অবাক হয়ে বলে যে আমার ভালোভাবে মনে আছে যে টিচার আমাকে বলেছিল যে প্রত্যেকটা লোকই এই একবার করে আবেকিং করার পর তারা নর্মাল স্কিল পায়। সব স্কিলগুলো এক লেভেল থেকেই শুরু হয়, প্রত্যেকটা স্কিলে এক লেভেল থেকে শুরু হয়। কিন্তু এই সবচেয়ে কঠিন হলো এই স্কিলগুলো লেভেল আপ করা। নিজে লেভেল আপ হচ্ছেও স্কিলগুলো লেভেল আপ করা সবচেয়ে মুশকিল। কিন্তু বর্তমানকালে এই দুনিয়াতে হয়তো হতেও পারে যে অনেক কিছু লোকজন হতে পারে যে তাদের প্রত্যেকটা স্কিলে ম্যাক্স করা হতে পারে, তাও সিওরিটি নেই। এটা দেখে মেন ক্যারেক্টার একটি স্মাইল দিয়ে বলে অল স্কিল ম্যাক্স, অত খারাপও না, আমার ভাগ্য অত খারাপও না, একটি হিডেন স্কিলের চেয়েও এটা অনেক বেশি ভালো। তখন মেন ক্যারেক্টারের নাম ধরে কেউ একজন ডাক দিয়ে ওঠায়। মেন ক্যারেক্টার চোখ খুলে দেখে ওটা আর কেউ না, মেন ক্যারেক্টার টিচারই। মেন ক্যারেক্টার টিচার তাকে বলে জিয়াংলি টেনশন করিও না। হ্যাঁ এটা সত্যি কথা যে মেজ কোনো হিডেন ট্যালেন্ট না, কিন্তু তোমার ট্যালেন্টও খারাপ না, তুমি অনেকটাই ট্যালেন্টেড। আমরা বিশ্বাস করি, আমি সহ আরও অনেক টিচার তোমার উপর অনেক বিশ্বাস করে যে তুমি এতেই অনেক বেশি উন্নতি করতে পারবা। আর তাছাড়া তোমার ভাগ্য ভালো, কমপক্ষে তুমি প্লেয়ার তো হতে পেরেছো, এটাই অনেক। এই কথা শুনে মেন ক্যারেক্টার অনেকটা খুশি হয়, মানে মোটিভেট করা দেখে। তখন মেন ক্যারেক্টার বলে যে থ্যাংক ইউ প্রিন্সিপাল। ভাই আমি মনে করছিলাম টিচার, পরে মেন ক্যারেক্টার কথা শুনে বুঝলাম যে এটা প্রিন্সিপাল, ওকে। তারপর প্রিন্সিপাল আমার মেন ক্যারেক্টারকে আরও বেশি মোটিভেট করে আর সেখান থেকে নিয়ে চলে আসে। তখন মেন ক্যারেক্টারও সেখান থেকে যাচ্ছিল। বাকি মানুষজন যখন মেন ক্যারেক্টারকে দেখতেছে তখন অনেক মানে অপমান করার মতন কথাগুলো বলতেছে। কিন্তু তখন আমার মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে যে প্রত্যেকটা মানুষই ট্যালেন্টেড হওয়া দেখাচ্ছে, বেশি কেউ লুজার হোক এটা দেখতে বেশি পছন্দ করে। হ্যাঁ হয়তো আমি আর তাদের ইচ্ছাটা পূরণ করতে পারবো না, এই কথা বলে একটা স্মাইল দেয়। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি ট্রায়াল শুটিং রেঞ্জ, যেখানে বাকি সবাই তার পাওয়ারগুলো চেক করে যে তার পাওয়ার কীভাবে ইউজ করতে হয় ইত্যাদি ইত্যাদি, একটা ট্রেনিং গ্রাউন্ডের মতো, ওকে।
তারপর আমরা দেখতে পারি সেখানে ইয়াং তার পাওয়ার ইউজ করে, ফায়ার পাওয়ার ইউজ করে একটি মানে সোলজারের যে কী বলে আমার ঠিক মনে পড়তেছে না এগুলো কী বলে, তো তারপর অ্যাটাকটি করে তার ঠিক মতন লাগে অ্যাটাকটি। এটা দেখে তার সঙ্গীরা বাহবা দিয়ে শুরু করে দেয় তার, আর সেও সুনাম্পা খুব খুশি হয়। তখন দেখে যে আমার মেন ক্যারেক্টার সেখান থেকে যাচ্ছে। এটা দেখে মেন ক্যারেক্টারকে খেপানোর জন্য মেন ক্যারেক্টারকে বলে, ওই দেখো অর্ডিনারি ম্যাজিশিয়ান যাচ্ছে। এই কথা শুনে মেন ক্যারেক্টার তাও সেখান থেকে চলেই যাচ্ছিলো। এটা দেখে সে মেন ক্যারেক্টারের সামনে ফায়ার ম্যাজিক দিয়ে অ্যাটাক করে। এটা দেখে মেন ক্যারেক্টার থেমে যায়, তার দিকটাকে বলে কি হয়েছে। তখন সে বলে যে চলো আমার ট্যালেন্টেড স্টুডেন্ট একটু তার পাওয়ারটাও দেখাক। এ কথা শুনে মেন ক্যারেক্টার তাকে বলে যে তোমার মতন প্লেয়ারদেরই শুধুমাত্র ট্রেনিং করা লাগে, কিন্তু আমার করা লাগে না, আমি আগে থেকে স্কিল আছি। এই কথা শুনে ইয়াং প্রচণ্ড রেগে যায়, মেন ক্যারেক্টারকে বলে যে আমি এখানে কোনো ট্রেনিংয়ের কথা বলতেছি না, এখানে তোমাকে বলতেছি যে তোমার পাওয়ারটি দেখো। আর তুমি কি আমার সাথে শত্রুতা করার চেষ্টা করতেছো? হ্যাঁ, তুমি কি আমার সাথে ফাইট করতে চাও? শুধুমাত্র একটা সাধারণ অর্ডিনারি মেজ, আর তুমি শুধুমাত্র একটা ট্র্যাশ, জাস্ট ট্র্যাশ। এই কথা বলে মেন ক্যারেক্টারকে অনেক বেশি অপমান করার চেষ্টা করতেছে। এই কথা শুনে মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে যায়, তার কানের পাশটাই একটি অ্যাটাক করে দেয়। তখন সে অ্যাটাকটি ভালো করে না দেখে সে বলে যে তুমি আমার কথা বাদই দাও, তুমি ট্র্যাশের চোখ খারাপ। এই কথা বলতেছে তখনই তার পিছনে যে অ্যাটাকটি যায় লাগে, ও মানে সে যে জিনিসটা পুতলা, আমি ঠিক মনে করতেছে না এটার নাম কী বলে, যাই হোক ওটা পর অ্যাটাক করে একদম বড় একটি ধামাকা হয়ে যায়। এটা দেখে সে প্রচণ্ড ঘাবড়ে যায়, বলে কী হয়েছে কী হয়েছে। তারপর আমরা দেখি সেখানে বড় একটি ধামাকা হয়ে গেছে, আর যেটির পর অ্যাটাক করেছিল মানে সেটি সহ আরও কয়েকটি ছিল, সেই জায়গায় সবগুলোই ভেঙে চড়ে গেছে, ও আকাশটা পড়তেছে। এটা দেখে ইয়াং প্রচণ্ড ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। তখন মেন ক্যারেক্টার সেখান থেকে যাচ্ছিল, আর তখনই তার পিছন থেকে কেউ একজন বলে চিল্লি যে তুমি কি সত্যি অর্ডিনারি মেজ? তখন মেন ক্যারেক্টার যাচ্ছিল অ্যাটিটিউডের সঙ্গে, আর মনে মনে বলতেছিল যে একটি বেসিক লেভেলের ম্যাজিক অতটাও খারাপ না, আমাকে মাফ করবা যে আমি তোমার একটু সময় নিচ্ছি। আর যারা এই পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার বলা ছিল যে আমি লাস্ট ভিডিও যেটি ম্যাক্সড স্ট্রং স্টার নেক্রোমেন্সার যেটি পার্ট 1 খালি আমি এক্সপ্লেন করেছিলাম, সেটাকে আমি পার্ট 2 আর আনবো। আর তাছাড়া এমনিতেও আমি অনেক দিন হয়ে গেছে আমি এটা ভিডিও তৈরি করেছি, আর ভিডিও তৈরি করার সময় পাইনি পরীক্ষার চাপের কারণে। আর তাছাড়া অনেক ইউটিউবার এক্সপ্লেন করছে, আমি তাও জিজ্ঞেস করতে যে তোমরা যদি পার্ট 2 চাও তাহলে আমি এটা আনবো। আর তাছাড়াও আরেকটা মাঙ্গা আছে, অনেক আগে আমি এক্সপ্লেন করেছিলাম ইনকামিং মিস্টার হাই এনার্জি। এটা আমি দেখে বেশিটা ভিউজ টিউজ পাই নাই অবশ্য, কিন্তু আমি কিছু দেখেছি কয়েকজন আছে যেটা এটার পার্ট 6 চাইতেছে, মানে আমি পার্ট 5 পর্যন্ত বানাইছিলাম। কিন্তু যদি তোমার ইন্টারেস্ট থাকে আমাকে বলতে পারো কমেন্টে, অবশ্যই কমেন্টে জানাও আমাকে, আমি অবশ্যই যদি তোমার পছন্দ ইচ্ছা থাকে তাহলে আমি এক্সপ্লেন করব। তাছাড়া আমি করবো না, আমি এই এই যেসব মাঙ্গাগুলো আছে এইগুলোই কন্টিনিউ করতে থাকবে, যে এই মাঙ্গাটি আর একটা মাঙ্গা হয়তো আনতে পারি, তাছাড়া আর কোনো মাঙ্গা এক্সপ্লেন করবো না আপাতত। যাই হোক তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর এই আমার একটু কথা শোনার জন্য থ্যাংক ইউ। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি যে আমার মেন ক্যারেক্টার তার বাড়িতে চলে এসেছে। তখন সে তার বাড়িতে ঢুকতে ঢুকতে মনে মনে ভাবতেছে যে সেই অ্যাটাকটি পাওয়ারটা অনেক বেশিই ছিল, কিন্তু আমার শুধুমাত্র অটো কিছু অ্যাটাক করতে যেই আমার পুরো অর্ধেক মানাই শেষ হয়ে গেছে। এর জন্য আমার এখন যত তাড়াতাড়ি পারি যে আমার লেভেল আপ করে মানা আর লেভেলগুলো বাড়াতে হবে, মানে মানা লেভেলগুলো আরও বেশি বাড়াতে হবে যাতে মেন ক্যারেক্টার ইউজ করতে পারে। ওকে, তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টারকে কেউ একজন বলে যে তুমি কিছু না বলে ভিতরে চলে আসছো। হ্যাঁ, আর তোমরা যদি না বুঝতেছো এই কথাটা মানে, তারা আমি বলে দিই যে চাইনা জাপান আমি দেখছি যে তারা বাইরে যাওয়ার সময় বা ভিতরে আসার সময় আসার টাইম বলে আসে, কেউ বাড়িতে থাকে বা না থাকে বলে যে আমি বাইরে যাচ্ছি বা আমি ভিতরে আছি, এরকম কিছু একটা বলে তারপর আসে। ওকে, তার জন্য এই কথাটা বলছে। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার তাকে দেখে বলে মম। তখন তার মম তাকে বলে যে আমি খাবার বেড়েছি, তাড়াতাড়ি টেবিলে চলে আসো খেতে। তখন মেন ক্যারেক্টার তাকে বলে যে মম, আজকে আমি সফলভাবে আমার অ্যাওয়েকিং হয়েছি আর আমি একজন মেজ। এটা শুনে তার মম অনেকটাই খুশি হয় আর বলে যে এটাই ভালো, একজন সাপোর্টার তোমার বিপদটাও কমবে। মানে একটা মেজ তো সাধারণ মেজ, এর জন্য তাকে সবার আগে পাঠাবে না, তার পরে পাঠাবে, এর জন্য কইতেছে তোমার বিপদ কমবে, এটাই ভালো হয়েছে। ও হ্যাঁ, তোমার জন্য একটা জিনিস আছে। এটা শুনে মেন ক্যারেক্টার অনেকটাই কনফিউজ হয়ে যায়। তখন তার মম তার সামনে একটি বক্স বের করে দিয়ে বলে যে এটা তোমার ফাদারের, আর তোমার ফাদার অনেক আগে একজন অনেক পাওয়ারফুল একজন
পেলে আসছিল। এটা শুনে মেন ক্যারেক্টার অনেক বেশি কনফিউজ আর অনেক শকড হয়ে যায় আর বলে যে মম তুমি বলেছিলে না যে আমার ফাদার আমার জন্মের আগেই মারা গেছে, হ্যাঁ? আর সে যদি এতই ভালো প্লেয়ার ছিল, এতই পাওয়ারফুল ছিল, সে কোথায় এখন আমাদের ছেড়ে কোথায় চলে গেছে, হ্যাঁ? তখন তার মমও একটু মন খারাপ করে তাকে বলে যে আমিও ঠিক মতন জানি না, সে শুধুমাত্র যাওয়ার আগে আমাকে বলেছিল যে সেই ওয়ার্ল্ডের কোথাও একটা জায়গা যাচ্ছে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই কথা বলে তারা হুড়া করে এখান থেকে চলে যায়। মেন ক্যারেক্টার এই কথা শোনা সত্ত্বেও অনেকটা মন খারাপ আর রেগে দাঁড়িয়ে থাকে। তখন তার মম তাকে বুঝিয়ে বলে যে তুমি তোমার ফাদারকে দোষারোপ করো না, আর তাছাড়াও তোমার ফাদার আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমাকে একজন মেজ করবে, আর এর জন্য আমি ছোটোকাল থেকেই তোমাকে মেজের পার বা জাদুর পার অনেক বেশি গুরুত্ব দিয়েছি, আর এখন তুমি বড় হয়ে একজন মেজও হয়েছো। এই কথাটা মেন ক্যারেক্টার মম কেঁদে দিয়ে বলে অবশ্য। তারপর মেন ক্যারেক্টারের মম সেখান থেকে চলে যেতে যেতে বলে যে আমি অনেক ক্লান্ত, আমি বিশ্রাম নিতে যাচ্ছি, আর তুমিও বিশ্রাম নিতে যাও, তুমি অনেক ক্লান্ত, আর বক্সটিও খুলে একবার চেক করে দেখিও। তারপর মেন ক্যারেক্টার সেই বক্সটির দিক তাকে দেখে, তারপর সেই বক্সটি ওপেন করে দেখে সে অনেকটাই অবাক হয়ে যায়। তারপর দেখে যে সেখানে একটি লেটারও আছে, লেটারে লেখা আছে যে এই স্কলের সাহায্যে, মানে স্কল বা বুকের সাহায্যে, আমি বুক করলে আমার মনে ইজি হয় আমার জন্য, যাই হোক সেটার সাহায্যে তোমার প্রফেশনকে তুমি চেঞ্জ করতে পারো। যেমন মেন ক্যারেক্টার এখন মেজ, সেটা চেঞ্জ করে অন্য একটা প্রফেশন, পাওয়ারফুল প্রফেশন নিতে পারবে। এর সত্যটা আমি ভালো করে বুঝিনি, কিন্তু যতটুকু বুঝতে পারছি যে সত্যটা হচ্ছে যে মেন ক্যারেক্টারকে একজন মেজ, কিন্তু গোল্ড লেভেলের একটা মেজ হতে হবে, তাহলে মেন ক্যারেক্টার চেঞ্জ। আই ডোন্ট নো গোল্ড লেভেলের মেজ আবার কী জিনিস, সেটা দেখে মেন ক্যারেক্টার অনেক বেশি কনফিউজ আর অনেক ঘাবড়ে যায়। দেখতেই পাচ্ছে মেন ক্যারেক্টার ঘামিয়ে যাচ্ছে। মেন ক্যারেক্টার বলে যে নিজের প্রফেশনকে চেঞ্জ করা সম্ভব এই স্কলের সাথে, হ্যাঁ? সত্য শুধুমাত্র গোল্ড লেভেলের মেজ হওয়া, হ্যাঁ? তারপর মেন ক্যারেক্টার আমাদেরকে মনে মনে বলে এই ওয়ার্ল্ডে প্রত্যেকটি প্রফেশনালি প্রত্যেকটা আলাদা আলাদা লেভেল আছে, আমরা এক একটা লেভেল পার করার জন্য তার শর্ত অনুযায়ী শর্ত পূরণ করার পর আমরা সেই লেভেলটি পার করে তৃতীয় লেভেলে যেতে পারি। তারপর আমরা দেখতেই পারি যে এখানে একটি তোমার দিয়েই আছে একটা পত্নী, সবচেয়ে নিচে সেটা হলো নর্মাল, তারপরে ব্রোঞ্জ, এরকম মনে করো সিলভার, গোল্ড, তারপর কী কয় হেভেনলি, তারপর এটা হলো ডেমিগড, এরকম কি কয়েকটা লেভেল আছে, তোমরা দেখতে পাচ্ছ নিচ থেকে উপরে যাচ্ছে। তারপর মেন ক্যারেক্টার আরও আমাদেরকে বলে কিন্তু আমার ফাদার শুধুমাত্র একজন গোল্ড লেভেলের স্টুডেন্ট না ম্যাজিশিয়ান, আমি ঠিক মনে নেই যে কী লেখা তার ছিল, কিন্তু তার কাছে এরকম পাওয়ারফুল একটা স্কল আছে, কিন্তু সে কী করে মানে গোল্ড লেভেলে হতে পারে, তার লেভেলও কমপক্ষে হ্যাভেনলি লেভেল কিংবা ডেমিগড লেভেল হওয়া উচিত, কিন্তু সে যদি এতই পাওয়ারফুল হয় তার কোনো খোঁজখবর নাই কেন এতদিন, হ্যাঁ? কিন্তু যাই হোক, তাছাড়া এখন আমার শুধুমাত্র এখন আমার গোল লেভেলে কীভাবে যেতে হবে সেই কথা নিয়েই ভাবা উচিত। আর তাছাড়াও 7 দিন পরে আমার এই সিটিতে একটি টেস্ট হয়ে প্লেয়ারদের জন্য, এর জন্য আমার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখাই বেটার হবে। তারপর শিফট হয়, আমরা দেখতে পারি যে কোনো একটি জায়গা যেখানে কিছু লোকজন আমার মেন ক্যারেক্টার নিয়ে মজা করতেছে। আমি জানি না এটা কোন জায়গা, বাট মেন ক্যারেক্টার নিয়ে মজা করতেছে যে সেই বলতেছে যে সে একজন অর্ডিনারি মেজ, এরকম বলে অনেক কথাই বলে কি, যে আমি বেশি মজার কিছু নেই, আমি এদের কথাগুলো এক্সপ্লেন করলাম না, ওকে? যে এরা আমার মেন ক্যারেক্টার নিয়ে মজা করছিল, তখন আমার মেন ক্যারেক্টার তারে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই এই সব একটা মেয়ে দেখে আমার মেন ক্যারেক্টারকে পিছন থেকে ডেকে বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি একদম নিউ আবেকার, তুমি যদি চাও তাহলে আমাদের গ্রুপের সাথে জয়েন্ট হতে পারো। তখনই সেই মেয়েটির কথা শুনে পিছন থেকে তার টিমমেটের ভিতর একজন বলে যে ভিবি, তুমি জানো না যে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে আছি, হ্যাঁ? এরকম একটা বোঝা টানার কোনো প্রয়োজন আছে, হ্যাঁ? তখন আরেকজন টিমমেট তাকে বলে যে বিবি, আমি জানি যে তুমি অনেক দয়ালু, কিন্তু এরকম একটা আপদ নেওয়ার কোনো দরকার আছে, হ্যাঁ? তখন আমরা জানতে পারি যে এই মেয়েটির নাম হলো বিবি। এই বিবি তাকে বলে যে কেন, তোমাদের দেখে কী মনে হয়, হ্যাঁ তোমরা কি অনেক মহান ব্যক্তি, তোমরা বোঝাচ্ছে তো কম না।
এই কথা শুনে মেন ক্যারেক্টার তাকে বলে যে ঠিক আছে এসবের কোনো দরকার নেই। তারপর মেন ক্যারেক্টার আরও বলে যে আর আমি একা থাকতে বেশি পছন্দ করব, আমার জয়েন্ট হওয়ার কোনো ইচ্ছাও নেই। এই কথা বলে মেন ক্যারেক্টার চলেই যাচ্ছিলো, তখন তাকে বলে যে ওয়েট। এই কথা শুনে মেন ক্যারেক্টার একটু কনফিউজ হয়ে যায়। তখন সে মেন ক্যারেক্টারকে বলে যেহেতু তুমি আমার সাথে আসতেইছো না, তাহলে এই জিনিসটা কমপক্ষে তুমি নাও, আর যখন তুমি ফাইট করবা তখন হয়তো তোমার এটা অনেক প্রয়োজন হতে পারে। এই কথা বলে দেয় মেন ক্যারেক্টারকে। মেন ক্যারেক্টার নিয়ে বলে যে থ্যাংক ইউ। এই কথা শুনে সে বলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি, সাবধানে থাকিও, ওকে। তারপর আবার শিফট হয়ে আমরা দেখতে পারি ফরেস্টে, সেখানে একটি গবলিন দাঁড়িয়ে আছে। তখন কোনকে সিস্টেম আমি তুই এই পর্যন্ত এরকম কিছু একটা দেখিনি যে কোনো মাঙ্গাতে, যে এখানে বলা হয়েছে যে তার লেভেল হলো 4 লেভেল, আর তার নাম হলো বিগ ব্রাদার গবলিন। ওই বিগ ব্রাদার গবলিন ভাই সেই লাগলো জিনিসটা। যাই হোক, অতিরিক্ত কথা বাদ দিয়ে তারপর আমরা দেখি যে আমার মেন ক্যারেক্টার একটি গাছের পিছন থেকে তাকে দূরের থেকে দেখতে আসছিল। তারপর মেন ক্যারেক্টার তার ফায়ার পাওয়ার অ্যাক্টিভেট করে তারপর অ্যাটাকটি করে দেয়, সেটি শ্যুট করে দেয়। তখন সেই গবলিনটি যাচ্ছিলো, কিন্তু তখন সেটি দেখে ফেলে, সে ফায়ারটি তার দিকে আসতেছে সেটি দেখে ফেলে, কিন্তু তখনই সেই ফায়ারটি তার গায়ে লেগেও যায়। সে সুযোগও পায় না, আর তার সাথে সাথে সে মারাও যায়, ডেড হয়ে যায়। তারপর মেন ক্যারেক্টার এটা দেখে প্রচণ্ড খুশি হয় এবং খুশি হয়ে বাড়ি এসে বলে যে ফায়ার স্পেল পুরো ম্যাক্স লেভেলের, শুধুমাত্র একটা অ্যাটাকে 4 লেভেলের গবলিনকে আরামসে মারতে পারে। তখনই মেন ক্যারেক্টার কোনো কিছু সাউন্ড পায়, পিছনে ঘুরে দেখে যে তার গাছের উপর পিছনের গাছের উপরে একটি গবলিন দাঁড়িয়ে বসে আছে, আর নিচে আর অনেকগুলো গবলিন একসাথে চলে এসেছে। এটা দেখে মেন ক্যারেক্টার বলে তাহলে তোমরা এই সাউন্ডের জন্য সব গবলিনগুলো এদিক চলে এসেছো, এটা খারাপও না। তারপর গবলিনগুলো মেন ক্যারেক্টারের দিক সবগুলো একসাথে অ্যাটাক করতে আসে। তখন মেন ক্যারেক্টারও তার দিক অ্যাটাক করার জন্য পুরোপুরি রেডি হচ্ছে, আর বলছে যে এটাই ভালো হলো, কমপক্ষে আমাকে খুঁজে বের করে মারা তো লাগবে না। হ্যাঁ, তখনই হঠাৎ করে একটি গবলিন আমার মেন ক্যারেক্টার পর সামনাসামনি অ্যাটাকটি করতেই যাচ্ছিল। তখনই মেন ক্যারেক্টার তার সামনে একটি প্রোটেক্টর শিল্ড তৈরি করে ফেলে। এর জন্য তার অ্যাটাকটি মেন ক্যারেক্টার গায়ে লাগে না, আর অনেকগুলো গবলিন এসে একসাথে অ্যাটাক করা শুরু করে, কিন্তু সেই শিল্ডটি কিছুই হয় না। তখন মেন ক্যারেক্টার বলে যে একটি সাধারণ শিল্ড কিন্তু ম্যাক্স লেভেলের, এই কারণে এটা ভাঙা এত সহজ না, আর তার সাথে সাথে আমার ফায়ার স্পেলও রেডি। এই কথা বলে মেন ক্যারেক্টার মাটিতেই অনেক স্পিড পাওয়ারের সঙ্গে তার ফায়ার স্পেলের সাথে এটা অ্যাটাক করে। সেই অ্যাটাকের কারণে একসাথে অনেকগুলো গবলিন একসাথে এক অ্যাটাকেই ডেড হয়ে যায়। এই কারণে মেন ক্যারেক্টার সরাসরি এক লেভেল পার হয়ে 2 লেভেলে চলে যায়। তখন মেন ক্যারেক্টার বলে যে এটা আমার জন্য একটা ছোট্ট একটা কেক কাটার সমান, কিন্তু এখানে এক্সপি অনেক কমই দিতেছে। মেন ক্যারেক্টার এই কথাগুলো বলছিলই, তখনই মেন ক্যারেক্টার চারপাশে আরও অনেকগুলো গবলিন একসাথে আসা শুরু করে দেয়। এটা দেখে মেন ক্যারেক্টার তার ফায়ার স্পেল অ্যাক্টিভেট করতে করতে বলে যে যত ইচ্ছা ততই আসো, ফলাফল একই থাকবে, সুযোগ মাত্র ডেড। এই কথা বলে মেন ক্যারেক্টার তার ফায়ার স্পেল অ্যাক্টিভেট করে, কিন্তু তার অ্যাক্টিভেট হয় না। মেন ক্যারেক্টার পুরাই কনফিউজ। তখনই মেন ক্যারেক্টার সিস্টেম মেন ক্যারেক্টারকে দেখায় যে মেন ক্যারেক্টারের মানা প্রায় শেষই। তখন মেন ক্যারেক্টার বলে যে আমার মানা অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু আমি তাও আমার মানাকে অনেকটাই বাড়িয়েছিলাম, কিন্তু শুধুমাত্র 2টা ফায়ার স্পেল আর একটা শিল্ড তৈরি করতে যাই সব মানা শেষ, দৌড়ো। তখনই মেন ক্যারেক্টারের নজর পড়ে পাশে একটি গবলিনের পরা হাতিয়ার আছে, কিন্তু ভাই এটার নাম হলো লাইট আর্মার স্পেল। আমি কোন দিক দিয়ে লাইট আর্মার স্পেল লাগে তুমি বলো তো। যাই হোক, মেন ক্যারেক্টার এটা দেখে বলে যে লাকিলি আমার কাছে লাইট আর্মার স্পেল আছে, তাও অর্ধেক হেলথ কমপক্ষে আছে। এই গবলিনদের মারার পর আমি কমপক্ষে একটা মেডিটেশন নিয়ে আমার মানাটা ফুল করার চেষ্টা করবো আগে। যাই হোক, আমরা তো ডান্ডাই বলবো। মেইন ক্যারেক্টার সে ডান্ডাতে উঠে বলে যে দেখি যে তুমি আমাকে কিভাবে মারতে পারো, কিভাবে আমার কাছ থেকে বাঁচতে পারো, চলো খেলা হবে। যাই হোক, এটা বলে মেন ক্যারেক্টার তার ডান্ডাতে দিয়ে একটি গবলিনের পর অনেক জোরে একটি অ্যাটাক করে, বাট তার শুধুমাত্র 10 ড্যামেজই খায়। এটা দেখে মেন ক্যারেক্টার বলে যে যা ভেবেছিলাম, একজন মেয়ের শারীরিক দিক দিয়ে
অনেক উইক, অনেক দুর্বল। কিন্তু যাই হোক না কেন, এই 10 ড্যামেজও আমার জন্য কাফি তোমাদের মারার জন্য। এই কথা বলে মেন ক্যারেক্টার তার উপর অ্যাটাক করা শুরু করে দেয়। তারপর আমরা কিছুক্ষণ পর দেখি যে মেন ক্যারেক্টার হাঁপাইয়ে বলছে যে ফাইনালি আমি প্রত্যেকটা গবলিনকে মেরে ফেলেছি। অনেক সময় লাগছে আর অনেক কষ্টও লাগছে। তারপর আমরা দেখি যে প্রত্যেকটা গবলিন মারা গেছে আর মেন ক্যারেক্টার লেভেলও 3 লেভেল হয়ে গেছে। তখন মেন ক্যারেক্টার বলে যে আমার বর্তমান যে কালীন মানা, আমি যে একটা সাধারণ একটা ফায়ার ম্যাজিকে করতে গেলে আমার শুধুমাত্র 2টা স্পেলই করতে পারি সর্বোচ্চ। আর আমার নিজেকে প্রোটেক্ট করার জন্য সেই শিল্ডটা ইউজ করতে হয়। আমি শিওর না, কিন্তু হয়তো মেন ক্যারেক্টার যতক্ষণ ওই 10 ড্যামেজে ডান্ডাতে ফাইট করতেছিল ততক্ষণ হয়তো তার শিল্ড ইউজ করে নিজেকে প্রোটেক্ট করতেছিল। তার জন্য মেন ক্যারেক্টার ওই 10 ড্যামেজেও আরামসে মেরে ফেলেছে। যাই হোক, তখনই একটি জোরে একটি চিল্লানোর শব্দ পায় মেন ক্যারেক্টার। তখন মেন ক্যারেক্টার চারপাশ দিয়ে তাকিয়ে বলে এই শব্দটা কিসের ছিল। হ্যাঁ, তখন মেন ক্যারেক্টারের সামনে একটি বিশাল বড় গবলিন মনস্টার চলে আসে। মেন ক্যারেক্টার এটা দেখে বলে ইলাইট মনস্টার। হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার তাকে দেখে বলে যে সাধারণ পক্ষে একটি ইলাইট মনস্টারকে মারতে পারলে তার কাছ থেকে অনেক বেশি পরিমাণে এক্সপি পয়েন্ট পাওয়া সম্ভব। একদম পারফেক্ট টাইমিং। এই কথা বলে মেন ক্যারেক্টার তার একটি শিল্ড মানে সেই হালকা শিল্ডটি ইউজ করার চেষ্টা করে, কিন্তু মেন ক্যারেক্টার সেই শিল্ডটি ইউজ করতে পারে না। তারপর মেন ক্যারেক্টার দেখে যে তার মানা একটু জানাও নাই যে সে তার একটা শিল্ড তৈরি করতে পারে। তখন সেই গবলিনটি আমাদের মেন ক্যারেক্টার পর অনেক রেগে তাকিয়েছিল। তখন আমরা জানতে পারি যে এই গবলিনের লেভেল হলো 10 আর সে হলো জায়েন্ট এক্স গবলিন। তখন সেই জায়েন্ট গবলিনটি আমাদের মেন ক্যারেক্টারের পায়ে অ্যাটাক করে, কিন্তু মেন ক্যারেক্টার সেটি ডজ করে দেয়। তখন মেন ক্যারেক্টার এটা দেখে বলে এটি অনেক বড় সমস্যা। তখনই পিছন থেকে একটি ছোট একটি গবলিন মেন ক্যারেক্টারকে অ্যাট্রাক্ট করে দেয়। এই মেন ক্যারেক্টার অ্যাট্রাক্টিভ লেগে যায়, কিন্তু মেন ক্যারেক্টার এটা দেখে মনে মনে বলে যে আমি প্রায় ভুলেই গেছিলাম। তারপরে সে জায়ান্ট গবলিনটি আর ছোটো গবলিনটি আবার মেন ক্যারেক্টারের পিছনে পড়ে যায়। তখন মেন ক্যারেক্টার মনে মনে ভাবে যে আমার মানা শেষ হয়ে গেছে দেখে এই গবলিনটাও আমার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে এখন। তারপর মেন ক্যারেক্টার সেখান থেকে পালাতে পালাতে মনে মনে বলে যে আমাকে নিজেকে আগে শান্ত করে ভাবতে হবে। তারপর মেন ক্যারেক্টার মনে মনে বলে যে এখন শুধুমাত্র আমার কাছে 3টা উপায়ই আছে। প্রথমত আমাকে কোনো একটি সুযোগ খুঁজে মেডিটেশন করে আমার মানা রিকভার করতেই হবে। তখন আমরা দেখি যে সেই ছোটো গবলিনটা আমাদের মেন ক্যারেক্টার দিকে একটা পাথরের টাইপের কিছু একটা ছুঁয়ে মেরে মেন ক্যারেক্টার সেটা ডজ করে। তারপর মেন ক্যারেক্টার মনে মনে বলে কিন্তু এটা একদমই সম্ভব না, আমি একদমই সুযোগ পাবো না। আর দ্বিতীয়ত আমাকে এই জিনিসটা ইউজ করতেই হবে, এই মেডিসিনটি ইউজ করতে হবে। কিন্তু এই অর্ডিনারি মেডিসিন আমার 3 ভাগের 1 ভাগ মানা রিকভার করবে। এটার সাহায্যে আমি একটি ফায়ার বল অ্যাটাক করতে পারবো, কিন্তু এটা কোনো কামের হবে না। এর জন্য আমাকে শুধুমাত্র একটা শিল্ডটি ইউজ করতে পারবো আমি। আর তাছাড়া আমার কাছে তৃতীয় উপায়টি হলো আমার এখান থেকে কোনোভাবে পলে চলে যেতে হবে আর মানা রিকভার করে তারপরে সেটা ফাইট করার জন্য আবার আসতে হবে। কিন্তু এটা আমার স্টাইল না। এই কথা বলে মেন ক্যারেক্টার ঘুরে সে মনস্টারের দিক মেডিসিনের বোতলটি গলতে গলতে মনে মনে বলে যে আমি যদি স্বাভাবিকভাবে মানা রিকভার করতে বসি তাহলে আমার কমপক্ষে 24 ঘন্টা লেগে যাবে, আর ততক্ষণে অন্য কেউ এসে তাকে মেরে ফেলবে। এই কথা বলে যে মেন ক্যারেক্টার সেই মেডিসিনটি খেয়ে নেয়, আর তার সাথে সাথে মেন ক্যারেক্টারে প্রায় অর্ধেক মানা রিকভার হয়ে যায়। কিন্তু তখনই সেই মনস্টারটি আমার মেন ক্যারেক্টারের পায়ে অ্যাটাক করে দেয়, কিন্তু ততক্ষণে আমার মেন ক্যারেক্টার সেই মেডিসিনটি খাওয়া যায়। তখনই মনস্টারটি কিছু একটা দেখে অবাক হয়ে যায়, দেখে যে আমার মেন ক্যারেক্টার সেই শিল্ডটি অলরেডি ওপেন করে ফেলেছে। তখন মেন ক্যারেক্টার তার শিল্ডের ড্যামেজ বা হেলথ দেখে মনে মনে বলে যে আমি অবাক হব যে এই শিল্ডটি থাকতে থাকতে আমি কতটা মানা আমার রিকভার করতে পারবো। সত্যি এটা আসলে একটা গ্যাম্বেল। এই কথা বলে মেন ক্যারেক্টার সেখানে বসে পড়ে তার মানা রিকভার করার
চেষ্টা করতে থাকে ফুল স্পিড। ওকে, মানে আমি আগেরবার বলেছিলাম মানা রিকভার সাধারণভাবে 24 ঘন্টা, কিন্তু মেন ক্যারেক্টার কোনো একটা স্কিল হয়তো ইউজ করতেছে, তার জন্য স্পিডের সঙ্গে মানা রিকভার করার চেষ্টা করতেছে। যাই হোক, মেন ক্যারেক্টারের মানা রিকভার করার দেখে সেই গবলিনটি প্রচণ্ড রেগে যায়। তার ফুল পাওয়ার দিয়ে স্পিডের সঙ্গে বারেবার দেখতেই পাচ্ছ তার ইমেজ তৈরি হয়ে গেছে, এখন 3টে ইমেজ। সে বারেবার অ্যাটাক করতেই থাকে, প্রচণ্ড অ্যাটাক করতে থাকে, রাগে তার পুরো শরীর লাল হয়ে যায়, এমনকি তার মেন ক্যারেক্টার শিল্ডও ক্র্যাক হওয়া শুরু করে দেয়। তখনই সেই মনস্টারটি তার একটা ফাইনাল অ্যাটাক দিয়ে সেই শিল্ডটি ভেঙে ফেলে। কিন্তু ততক্ষণই মেন ক্যারেক্টার তার চোখটি ওপেন করে সে মনস্টারের মুখের সামনে তার হাতটি নিয়ে একটি চুটকি বাজায়, আর তার সাথে সাথে একটি ফায়ারবল অ্যাটাক সে মনস্টারের গায়ে লাগে। আর সেখানেই বড় একটি ধামাকার সাথে সেই মনস্টার সহ ছোটো ছোটো আরও অনেকগুলো গবলিন একসাথে মারা যায়। তখন মেন ক্যারেক্টারকে বলে যে তার অ্যাটাকটি সবচেয়ে উইক পয়েন্টে যে লেগেছে, এই জন্য অনেক বড় একটি অ্যাটাকটি লেগেছে, তারা অনেক বেশি ড্যামেজ খেয়েছে। আর তখনই মেন ক্যারেক্টার কাস্টে উপরে ওঠে আর বলে সত্যি ম্যাক্স লেভেলের রিকভার অ্যাবিলিটি সত্যি অনেক বেস্ট। মানে এই জন্য আমি বলছিলাম মেন ক্যারেক্টার স্কিল ইউজ করতে, মানে মেন ক্যারেক্টার বাকি সবার চেয়ে অনেক তাড়াতাড়ি মানা রিকভার করতে পারেন, তার মানা রিকভার করার স্কিলটাও ম্যাক্স লেভেলের। ওকে, যাই হোক, তখনই মেন ক্যারেক্টারকে বলে যে আপনি একসাথে 4টি লেভেল আপ করেছেন আর বর্তমান লেভেল আপনার 7। মেন ক্যারেক্টার এটা শুনে খুশি হয়ে বলে যে সত্যি একসাথে 4টি লেভেল আপ করা অনেক বড় ব্যাপার। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার বলে চলো যাই দেখি কিছু কামের কিছু পাওয়া গেছে নাকি। তারপর মেন ক্যারেক্টার যায় দেখে সেখানে কিছু জিনিস পেয়েছে, সেগুলোর নাম আমি বললাম না কারণ শুধুই কোনো লাভের নাই। তা মেন ক্যারেক্টার একটা একজোড়া গ্লাভস আর একজোড়া জুতা পেয়েছে। ওকে, ওগুলোর নাম বাদ দাও। মেন ক্যারেক্টার এগুলো দেখে বলে কিন্তু এগুলো তো আমার জন্য কোনো কামেরই না, কারণ আমার বর্তমান যে অবস্থা, যে মনস্টার একাটাকে আমাকে মারবে কিংবা আমি একাটাকে মনস্টারকে মারবো, আমি দেখি সুযোগ পেলে এগুলো বিক্রি করে দেওয়া আনি। আর তাছাড়াও আমার যে অবস্থা, আমার মানার যে অবস্থা, আমি এখনও আমার পুরো পাওয়ার ইউজ করেও আমি 3বার ফায়ার স্পেল ইউজ করতে পারি না। প্রতিবারের মতনই এবারও আমাকে আমার লাইফের ঝুঁকি নিয়ে সে মনস্টারদের এক জায়গা করে একটা অ্যাটাক করতে হবে। তাও ভালো যে কমপক্ষে সারাদিন ভরে একটা মনস্টারে মারাচ্ছে, আমি একসাথে অনেকগুলো মনস্টারকে মারতে পারি। কিন্তু তাও যদি আমি কম মানা খরচ করে একটা স্পেল পেতাম যে সেই স্পেলের সাথে আমি মনস্টারকে মারবো, তাহলে সত্যি অনেক ভালো হতো। কিন্তু তখনই আমার মেন ক্যারেক্টার একটা জায়গায় নজর পড়ে, তখন দেখে সেখানে একটা স্কিল বুক পড়ে আছে। এটা দেখে মেন ক্যারেক্টার ওপি লেভেলে একটা হাসি দেয়, দেখতেই পাচ্ছ। এটা দেখে মেন ক্যারেক্টার বলে একটা নতুন স্কিল ভাই, আর এটা আবার নিউবিতেও ইউজ করতে পারবে। এই কথা বলে মেন ক্যারেক্টার বলে চলো এই স্কিলটা চেক করে দেখি এটা কিসের। এই কথা বলে মেন ক্যারেক্টার স্কিলটি ওপেন করে, মানে বুকটি ওপেন করে, তখন তার ভিতর থেকে একটি ঠান্ডার বের হওয়া শুরু করে দেয়। তখন এটা দেখে মেন ক্যারেক্টার বলে একটি আর্ক ঠান্ডার স্কিল। তারপর আমরা সেই আর্ক লাইটিং স্কিলটি সম্পর্কে কিছু জানতে পারি যে সেই স্কিলটি মেন ক্যারেক্টার 0.5 সেকেন্ডের ভিতরে ইউজ করতে পারবে, মানে অনেক তাড়াতাড়ি ইউজ করতে পারে। আর দ্বিতীয়ত এই স্কিলটি মেন ক্যারেক্টার একসাথে অনেকগুলো মনস্টারের পাওয়ার ইউজ করতে পারবে। মানে করো এটা সিঙ্গেল স্কিল না, এটা হলো মানে রেঞ্জ তো না, ওই তোমার 1 রেঞ্জ কী কয় আমি ঠিক মনে করতেছি না, 4-5টা অনেকগুলো একসাথে অ্যাড করতে পারবে এক কথায়। যাই হোক, তা এই স্কিলটি হলো মেন ক্যারেক্টার, মনে করো মেন ক্যারেক্টার লেভেলের পর নির্ভর হবে যে মেন ক্যারেক্টার কত পাওয়ারফুল ইউজ করতে পারবে, বুঝতে পারছো। আর দ্বিতীয়ত তোমরা দেখতেই পাচ্ছ যে স্কিলটি তোমার ম্যাক্স, মানে আমি আগে তোমার বলে দিই মেন ক্যারেক্টার যেই স্কিলই শিখুক না কেন সেই স্কিলটা আগেই ম্যাক্সে যাবে, মেন ক্যারেক্টার ম্যাক্স করা লাগবে। আমি এমনি বলে দিলাম, এটা কিছু বলে নেই এখানে। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার স্কিলটি দিয়ে প্রচণ্ড খুশি হয়ে বলে সত্যি এই স্কিলটা অনেক ভালো, আমার সহ্য হতেছে না, আমি এটা দেখতেছি আসলে এই স্কিলটা কতটা পাওয়ারফুল, কীরকম আমার সত্যি দেখতে ইচ্ছা করতেছে। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি গভীর রাত্রে, যেখানে প্রত্যেকটা গবলিনই ঘরে বেসকে রেহে মানে ঘুমাচ্ছে। তখন আমরা দেখি যে আকাশ থেকে লাইটিং পড়ে আর তারের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, প্রত্যেকটা গবলিনের পরে লাইটিং পড়ে। তখন আমরা দেখি যে একটা গবলিন রেগে চিল্লাচ্ছে আর বাকি গবলিন কনফিউজ। তখন এটা আমরা দেখি যে এটা আর কেউ না, আমার মেন ক্যারেক্টার সেই অ্যাটাকটি করেছে। তখন সে বলে যে এটা একটা অ্যাটাকে হয়নি। যাই হোক, আমি আবার অ্যাটাক করছি। এই কথা বলে মেন ক্যারেক্টার আবার লাইটিং দিয়ে অ্যাটাক করে আর এই একটা অ্যাটাকেই তারা ফিনিশ হয়ে যায়। তখন মেন ক্যারেক্টার বলে যে এটা হয়তো সেই ফায়ারবলের মতন একটা অ্যাটাকেই তারা মারা যায় না, অত বেশি ড্যামেজ দেয়নি, কিন্তু এখানে 4টি লাইটিংয়ের বদলে আমি একটা ফায়ার বল করতে পারবো, মানে মেন ক্যারেক্টার 4টে
লাইটিং যতগুলো মানে লাগবে তার চেয়ে বেশি মনে করো তাই বেশি না, তার বদলে সে একটা ফায়ারবল করতে পারবে, বুঝতে পারছো? যাই হোক না কেন, তারপর মেন ক্যারেক্টার আমাদেরকে বলে যে কিন্তু ফায়ারবল অ্যাটাকটি আর লাইটিং অ্যাটাকটি এটাই সমানই, কিন্তু এই ফায়ারবল অ্যাটাকটির সে এই কুলডাউন স্কিলটির কাস্টিং সময় আর কুলডাউন সময় অনেক কম, মানে এটি মেন ক্যারেক্টার অনেক তাড়াতাড়ি ইউজ করতে পারবে এই কথা বলতেছে। কি এর সাথে সাথে ফায়ারবল অ্যাটাকটি করার সময় আমাকে সব গবলিনদের একসাথে করে একটা অ্যাটাক করা লাগতো, কিন্তু আমি এটার সাথে একসাথে অনেকগুলো গবলিনের পর অ্যাটাক করতে পারবো। সত্যি এটা অনেক ভালো। তাহলে এই না যে আমি ছোটো ছোটো গবলিন বা ছোটো ছোটো যেসব আছে বা মনস্টার আছে সেগুলোকে আমি একাই সামনে নিতে পারবো। হ্যাঁ, তাহলে আমার নেক্সট টার্গেট এই গ্রে ফরেস্টের বস। আর তাছাড়াও এই সাধারণ মনস্টাররাই মানে মনস্টার বসরাই এত রিওয়ার্ড দিতে পারে, এত ভালো ভালো রিওয়ার্ড দিতে পারে, তাহলে এই এলাকার যে মেন বস তাকে মারলে আমি কতটা রিওয়ার্ড পাবো? সত্যি এটা আমাকে করতেই হবে। আর তাছাড়াও আমার আগের বসে মারার আগে যে শিক্ষাটা পেয়েছি সেই অনুযায়ী আগে আমার মানাকে সবার আগে ফুল করে রিকভার করতে হবে, তারপর তার কাছে যেতে হবে। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টারকে সে গবলিনদের কোয়ার্টারে চলে এসেছে, সেখানে এসে গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখছে আর বলছে তাহলে এটাই গবলিনদের কোয়ার্টার। হ্যাঁ, তাহলে এখানে গবলিনদের লর্ড মানে তাদের বসও এখানে থাকার কথা, তাই না? হ্যাঁ, যাই হোক এই সময় তো আশা করি সবাই ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে মেন বস বা মেন লর্ডের কাছে যাই, তার উপর যে ফায়ারবল দিয়ে অ্যাটাক করি সবার আগে। এই কথা বলে মেন ক্যারেক্টার যাচ্ছিল, কিন্তু তখনই তার পায়ের নিচে একটি ডাল পড়ার জন্য সেটি ভেঙে যে শব্দ হয়, তখনই মেন ক্যারেক্টার প্রচণ্ড ঘাবড়ে যায়। তখনই আমরা দেখি যে একটি গবলিনের ঘুম ভেঙে যাচ্ছে। তখন আমার মেন ক্যারেক্টার আচমকা তার পিছন থেকে অ্যাটাক করে দেয়। তার অ্যাটাকটি লেগে যায়, কিন্তু সে একজন সাধারণ ম্যাচ, এই কারণে তার অ্যাটাকে শারীরিক অ্যাটাকে কোনো ড্যামেজ দেয় না, এই জন্য মেন ক্যারেক্টার পুরোই কনফিউজ। তখন সেই গবলিনটা প্রচণ্ড রেগে যায়, চিল্লে ওঠে, এই কারণে বাকি গবলিনটাও জেগে যায়। তারপর আর কি সব গবলিনটি আমার মেন ক্যারেক্টারের পিছনে পড়ে যায়। মেন ক্যারেক্টার দৌড়তে দৌড়তে বলে যে আমার পিছনে আসা বন্ধ করো। মেন ক্যারেক্টার মনে মনে বলে যে আমি এখনই এদের সাথে ফাইট করতে পারবো না, কারণ বসের সাথে ফাইট করার সময় আমার মানা খুবই প্রয়োজন হবে। তখন একটা গবলিন পিছন থেকে মেন ক্যারেক্টার মাথা বেসে একটি পাথর চাঙা মারে, সেটি লাগার কারণে মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে যায়। তার উপর ঠান্ডার স্পেল দিয়ে অ্যাটাক করে। প্রথমে অ্যাটাকে তার অর্ধেক হেলথ নাই হয়ে যায়, তখন মেন ক্যারেক্টার আবার ঠান্ডার স্পেল দিয়ে অ্যাটাক করে, সাথে সাথে তারা সবাই মারা যায়। তারপর মেন ক্যারেক্টার বলে যে তোমার সাহস কী করে হেঁটে আমার পাড়া অ্যাটাক করা? হ্যাঁ, যাই হোক না কেন, ভালো কথা, এখানে বস কই? আমি বসকে তো এখানে দেখতেছি না, বস কি এখানে নাই নাকি? হ্যাঁ, তখনই ভূমিকম্প হওয়া শুরু করে দেয়, মেন ক্যারেক্টার ঘাবড়ে যায়। তখন আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টারের পিছনে একটা স্ট্যাটু, ভাই আমার উচ্চারণটা ভুল হতে পারে কারণ আমি এরকম কিছু জীবনে উচ্চারণ করিনি। যাই হোক, আমি পাথরের মূর্তিতে বললাম, পাথরের মূর্তিটি ক্র্যাক হওয়া শুরু করে দেয়। যাই হোক, তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি বেশ কিছুক্ষণ আগেও না তিনটি ছেলে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখনই তার ভিতর একজন মনে মনে বলে যে এত রাতে ফরেস্টের ভিতর দিয়ে যাওয়া একটা সুসাইডের মতনই না। তারপর আমরা দেখি একটি ছাপড়া টাইপের ছেলে, সে মনে মনে বলে যে জিয়াং মানে আমার মেন ক্যারেক্টারকে যদি আমি এই বনের ভিতরে একটা শিক্ষা ভালো করে দিতে পারি তাহলে আমার কাজিন প্রচণ্ড খুশি হবে। আমি ভাবতেছি তাহলে আমার আঙ্কেল আমাকে কি কি রিওয়ার্ড দিতে পারে। তারপর আমরা জানতে পারি সেই ছেলেটি যার নাম ইয়ান, তোমার মনে আছে যে ফায়ার ম্যাজিক মানে ফায়ার টাইপের একটা বিটি পেয়েছিল, মেজ হয়েছিল, যেটি আমার মেন ক্যারেক্টারকে অনেক বেশি অপমান করছিল। যাই হোক, তোমার হয়তো মনেই আছে, তার কাজিন, ওকে, সে হলো তার কাজিন আর তার নাম হলো ইয়ান কুয়ান। কিন্তু ভাই এর টাইটেলই হলো ইয়ান, আমি আর ওর নামই রেখে দিয়েছি ইয়ান, এর জন্য একটু কনফিউজ হতে পারে, এর জন্য আমি একে খালি কুয়ান করে রাখতে পারি, ভাই কুয়ান বা সাপড়ি। যাই হোক, তখনই তার টিমের ভিতরে একজন হলুদ চুল হালা ছেলেটি তার বসকে বলে যে বস, যে সেই জিয়াং নামের যে ছেলেটি সে কি এখনই সেই ফরেস্টে আসে? হ্যাঁ, তখন সেই বস বলে যে তোমার কি মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি?
এই কথা শুনে সে প্রচণ্ড ঘাবড়ে যায় বলে, না 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 বস, আপনি সত্যি কথাই বলতেছেন। মানে আমি বলতেছিলাম কি, যদি অনেক পাওয়ারফুল কোনো মনস্টার চলে আসে তাহলে আমাদের জন্য অনেক বিপজ্জনক হতে পারে, এই কথাটাই বলতে। কিন্তু তখনই সেখানে ভূমিকম্প হওয়া শুরু করে দেয়। তখনই তাদের বস মানে কোয়ান বলে যে সেই গবলিন বসকে কেউ ট্রিগার করেছে, আশা করিনি এত ভালো একটা সুযোগও পেয়ে যাব। তারপর তাদের দুজনকেও বলে যে সেই গবলিনকে তারা ট্রিগার করেছে, আর আমরা বিলাক আয়রন, ভাই আমি জানি না এটা কোন লেভেল, কিন্তু বলেন যে আমরা বিলাক আয়রনের লেভেলের লোক, আমরা তাই সেই বসকে অনেক কষ্টেই সামলে রাখতে পারবো। তাদেরকে ফাইট করতে দাও, শান্তিতে ফাইট করতে দাও, আমরা ঠাট পাটি করবো, এই কথা বলে। তখন শিফট হয়ে আমরা দেখতে পাই আমরা মেন ক্যারেক্টারের কাছে, যেখানে মেন ক্যারেক্টার বলছে তাহলে এটাই ফরেস্ট গবলিন লিডার। দেখে মনে হচ্ছে এটা বাকি বসগুলোর চেয়ে অনেক বেশি স্লো, মানে মুভমেন্ট স্পিড অনেকটাই স্লো। তারপর আমরা জানতে পারি সেই গবলিনের লেভেল হলো 20। তারপর আমরা দেখি সেই গবলিনটি কোনো একটি মানে মন্ত্র পড়তেছে, মানে কাস্টিং করতেছে। তখন আমার মেন ক্যারেক্টার বলে, তাহলে তুমিও ম্যাজিশিয়ান? হ্যাঁ, এই কথা বলে সে তার ফায়ারবল অ্যাটাকটি অ্যাক্টিভেট করে। তখন মেন ক্যারেক্টার তার দিকে অ্যাটাক করতে করতে বলে, কিন্তু তুমি কাস্টিংয়ে আমার চেয়ে অনেক বেশি স্লো, এই কথা বলে তারপর অ্যাটাক করে দেয়। তারপর আমরা দেখি সেখানে একটি বড় ধামাকা হয়ে গেছে, এমনকি সিস্টেমও মেন ক্যারেক্টারকে বলে যে মেন ক্যারেক্টার অ্যাটাকটি একদম গুরুত্বপূর্ণভাবে লেগেছে, মানে উইক জায়গা লেগেছে। তারপর আমরা দেখি সেই জায়গায় অনেক ফায়ার হচ্ছে, মানে আগুন চলছে। তখন তার ভিতর থেকে একটি আইস ক্রিস্টাল মেন ক্যারেক্টারের দিক ছুড়ে দেয়। তখনই মেন ক্যারেক্টারের দেখা মাত্রই তার শিলটি ওপেন করে নেয়। মেন ক্যারেক্টার বলে, আমি জানতাম এটা এতটা ইজি হবে না। তখন মেন ক্যারেক্টার শিলটা অন করে দেয়, কিন্তু সেই অ্যাটাকটি তার শিলটে যা লাগে আর তার অর্ধেকই তার শিলটে ড্যামেজ খেয়ে যায়। আর এমন এর সাথে মেন ক্যারেক্টারকে ওয়ার্নিং জানানোও হয়। তখন আমরা দেখি সেই গবলিনটি সেই ফায়ার থেকে বেরিয়ে চলে সে চারপাশে দেখে যে আমার মেন ক্যারেক্টার সেখানে নেই, সে একটি গাছের পিছনে লুকিয়ে পড়েছে। তখন সেই গবলিনটি একটি স্মাইল দিয়ে সে আইস ক্রিস্টাল তৈরি করে র্যান্ডমলি একটি গাছের পর মারে। গাছটি ভেঙে যায়, কিন্তু আমার মেন ক্যারেক্টার তার পাশে গাছেই ছিল, সে বেঁচে যায়। তখন মেন ক্যারেক্টার ঘাবড়ে যায় এবং মনে মনে বলে যে আমার একটি ফায়ার অ্যাটাক সেটা অনেক পাওয়ারফুল আর গুরুত্বভাবে লেগেছিল, কিন্তু তাও তার কিছুই হয়নি। মানে কি, সে যে কলারটা পড়েছে তারপর কোনো কি ম্যাজিক রেজিস্ট্রেশন আছে? হ্যাঁ, যাই হোক না কেন, আমার বাকি ছোটো যে গবলিন আছে তাদেরকে মারতে যেয়ে আমার মানা পিড়ে অর্ধেক শেষই হয়ে গেছিলো। আর আমার মানা এখন যে অবস্থায়, সে অবস্থায় আমি তার সাথে একদমই ফাইট করতে পারবো না। যাই হোক না কেন, আমার আগে দেখতে হবে কিছুটা হলেও আমার মানা আগে রিকভার করতে হবে, তারপর তার সাথে ফাইট করতে হবে। যাই হোক, তারপর আমরা দেখি সেই গবলিনটি বারে তার আশেপাশে যতগুলো গাছ আছে সবগুলোর পরে আইস ক্রিস্টালি মেরে সেগুলো ভেঙে ফেলে। তারপর আমরা দেখি লাস্ট যে গাছটি আছে, যে গাছটির পিছনে আমার মেন ক্যারেক্টার লুকিয়েও আছে, সেই গাছটি সামনে যে সে একটা আইস ক্রিস্টাল তৈরি করে সেটা ছুঁড়ে মারে বা অ্যাটাক করে। সেই অ্যাটাকে সেই গাছটি ভেঙে যায় এবং তার সাথে আমার পিছনে আমার মেন ক্যারেক্টার শিলটি ওপেন করে মেডিসিন মানে তার মানে রিকভার করার চেষ্টা করতেছিল। তখনই সেই ক্রিস্টালের জন্য তার শিলটিও ভেঙে যায়। আর তারপর মেন ক্যারেক্টার চোখটি খুলে দেখে যে সেই গবলিনটি তার দিক তাকিয়ে হি হি করে হাসা শুরু করে দিয়েছে। তারপর সেই গবলিনটি মেন ক্যারেক্টারকে অ্যাটাক করার জন্য একটি বড় আইস ক্রিস্টাল তৈরি করা শুরু করে দেয়। এটা দেখে আমার মেন ক্যারেক্টার প্রচণ্ড ঘাবড়ে যায় বলে যে এখানে ফায়ার অ্যাটাক কোনো কামেরই লাগবে না। এই কথা বলে লাইটিং অ্যাটাক করে, লাইটিং স্কিলটির সাহায্যে। সেটি সত্যি অনেক মারাত্মক স্কিল ছিল, এর জন্য সেটির কারণে সেই অনেক জোরে চিল্লান দিয়ে ওঠে এবং তার স্কিলটাও ইউজ করতে পারে না, সে ওই আইস ক্রিস্টালটি ইউজ করতে পারে না। আর তার সাথে সে নিচে বসে পড়ে, বা হিন্দিতে যাকে বলে ঘুটনি মেয়াজা। যাই হোক, এটা দেখে মেন ক্যারেক্টার প্রচণ্ড খুশি হয়ে বলে, সত্যি ম্যাক্স লেভেলের লাইটিং স্কিলটি যখন শত্রুর উপর লাগে সে প্যারালাইসিস হয়ে যায়, মানে অনেকটাই প্যারালাইসিস হওয়ার কারণে সে নিচে বসে পড়ছে, বুঝতে পারছো?
তারপর মেন ক্যারেক্টার এটাই সুযোগ বলে দৌড়ে যে তার কলরটি বা যাই হোক, এটা আমি নাম জানি না তো ভালো, সেটি তার কাছ থেকে কেড়ে নেয়। কেড়ে নিয়ে বলে, এটা ছাড়া তুমি কিছুই না। এই কথা বলে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে সবার প্রথমে তার হাতিয়ারগুলো কেড়ে নিয়ে তারপর পিছন থেকে গড়িয়ালা স্টাইলে তারপর অ্যাটাক করতে হবে। এই কথা আমি জানি না এবার কোন ধরনের স্টাইল, যাই হোক এটা মেন ক্যারেক্টার কথা বলে। তখন আমরা দেখি সেই গবলিনটি অনেক কষ্টে উঠে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর প্রচণ্ড রেগে যায়। রেগে যে মেন ক্যারেক্টারকে খোঁজা শুরু করে দেয়, মেন ক্যারেক্টারকে অ্যাটাক করতে বা মেন ক্যারেক্টারকে মারার জন্য। তখনই গবলিনের নজর পড়ে যে মেন ক্যারেক্টারের যে পোশাকটি যে মানে কি বলে আমি জানি না, যে পোশাকটি গাছের পিছন থেকে হালকা হালকা দেখা যাচ্ছে উঠতেছে। এটা দেখে গবলিন যে তার একটি আইস ক্রিস্টালের বলতে পারে একটা মারাত্মক লেভেলে পাওয়ারফুল আইস ক্রিস্টাল তৈরি করে তারপর অ্যাটাক করে। সেই গাছটি ভেঙে চলে যায়। তারপর সেখানে একটি বড় আইসের ধামাকা হয়। এটা দেখে সেই গবলিনটি প্রচণ্ড খুশি হয়, কিন্তু তখনই গবলিনটা কিছু একটা দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়, চমকে যায়। তারপর আমরা দেখি সেখানে আমার মেন ক্যারেক্টার নাই। তখনই গবলিনের পিছন থেকে আমার মেন ক্যারেক্টার গবলিনকে বলে যে তুমি কোথায় দেখছো। এই কথা শোনা মতো গবলিন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন আমরা দেখি যে আমার মেন ক্যারেক্টার তার পিছন থেকে বলে যে দি এন্ড। এই কথা বলে একটি ফায়ার অ্যাটাক তারপর লঞ্চ করে বা অ্যাটাকটি করে। এটা দেখা মাত্রই সেই গবলিনটি গবলিন শিল্ড নামক কোনো একটি মানে শিল্ড বা ডিফেন্স যাই হোক সেটি ইউজ করে কিন্তু তা কোনো লাভ হয় না। সেই অ্যাটাকটি তার শিল্ডটি ভেঙে যায়, তার গায়ে যা লাগে। তখন সিস্টেম আবার বলে মেন ক্যারেক্টারকে যে আপনি সবচেয়ে উইক পয়েন্ট বা উইক জায়গা মানে পাওয়ারফুল একটি অ্যাটাক লাগছে, তার সবচেয়ে খারাপ মানে উইক জায়গায় অ্যাটাকটি লেগেছে, এরকম সেটা মানে তার ড্যামেজ বেশি পড়বে। সেই জিনিসটা মেন ক্যারেক্টারকে বলে। তারপর আর কি সেই গবলিনটা পুরোই আদমারা হয়ে যায়। আদমারা বলতে গিয়ে তার এক হেলথের মতন তার থাকে এরকম, বুঝছো? তাই এটা দেখে মেন ক্যারেক্টার বলে যে তোমার কাছে একটি শিল্ড ছিল ডিফেন্সের জন্য, কিন্তু আমার ম্যাক্স লেভেলের ফায়ার অ্যাটাকের সামনে এটা কোনো কিছুই না। এই কথা বলে আরও বলে যে তোমার কপালটাই খারাপ যে তুমি আজকে আমার সামনে পড়েছো। এই কথা বলে সে একটি বেদ, যে গবলিনের বেদ, নর্মাল গবলিনের বেদ, সেটি দিয়ে তারপর একটি অ্যাটাক করে আর তাকে ফিনিশ করে দেয়। তার সাথে সাথে আমার মেন ক্যারেক্টার লেভেল আপ করে দেয় পরপর 3টা। বর্তমান মেন ক্যারেক্টার 10 লেভেলে আছে। তখন মেন ক্যারেক্টার তারা রিওয়ার্ডগুলো চেক করে দেখে বলে অতটাও খারাপ না, কমপক্ষে কিছু জিনিসটা আছে আমি ব্যবহার করতে পারবো। তারপর মেন ক্যারেক্টার সেই রোগটা বা যেটি সেই গবলিনটি পড়েছিল সেটা দেখে বলে তাহলে এটা সত্যি আমার ফায়ার অ্যাটাককে নালিফাই করে দেয়, মানে রেজিস্টার ভাই উৎসাহিত করতে একটু অসুবিধা হতেছে, ওকে যাই করতে করে না। কিন্তু দেখে মনে হচ্ছে না এটা আমি বেশি একটা ব্যবহার করতেও পারবো। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার একটি স্কিল বুকও পায়, কিন্তু আমি ওটার নাম ভুল না নিয়ে আমার দিকেই বললাম, কারণ অটো শুনে তোমরা ভালো করে বুঝবা। তার নাম হলো আইস অ্যারো। ভাই এই অ্যাটাকটি মানে তোমরা তো সবাই জানো যে আমার মেন ক্যারেক্টার ম্যাক্স লেভেলে সব পাওয়ার ইউজ করতে পারে, মানে মেন ক্যারেক্টার যত স্কিল আছে সব ম্যাক্স লেভেলে। কিন্তু এই স্কিলটা মেন ক্যারেক্টার ম্যাক্স লেভেলে, কিন্তু মেন ক্যারেক্টার বর্তমান সর্বোচ্চ 5 লেভেলের পাওয়ারই ইউজ করতে পারবে, তার বেশি না। মানে মেন ক্যারেক্টার লেভেল ম্যাক্স, কিন্তু মেন ক্যারেক্টার শুধুমাত্র 5 লেভেল পর্যন্ত যতটুকু পাওয়ার অতটুকু ইউজ করতে পারে। আমি স্কিলে বেশি একটা ডিটেলটা বুঝিনি, কিন্তু যতটুকু বুঝছি যে মেন ক্যারেক্টার এটা হয়তো 2 সেকেন্ডের ভিতর, মানে 2 সেকেন্ডে হবে ভিতর কাস্টিং করতে পারবে। আর 2 হলো তোমার এটা মানে করে একবার অ্যাটাক করতে গেলে মেন ক্যারেক্টার 200 পয়েন্ট মানা খরচ হবে, এরকম কিছু একটা। আমি অত ভালো করে এটা ভালো বুঝিনি, কারণ এটা অক্ষরটা বেশি ছোটো করছে, তো মানে বুঝতে অসুবিধা হতেছে। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার সেখান থেকে একটি ব্রোঞ্জ রিওয়ার্ডের মানে একটা কাঠি টাইপের কিছু একটা, মানে যেটির সাহায্যে ওই ম্যাজিশিয়ানরা ম্যাজিক করে, যারা তোমরা অনেকে জানো যারা ম্যাজিশিয়ানকে দেখেছো। যাই হোক, মেন ক্যারেক্টার এটা দেখে কিছু কথা বলে, ভাই আমি সেগুলো কিছু ভালো করে বুঝতে পারতেছি না। তারপর মেন ক্যারেক্টার এটার কাজ দেখে, মানে এটার স্কিলগুলো চেক করে, তো সেখানে আমি অত সত্যি কথা কিছু ভালো বুঝিনি এটা কী কাজ করে, কিন্তু একটু খালি বুঝতে পারছি যে সিস্টেম ওয়ার্নিং জানাইছে যদি এটা বেশি একটা মেন ক্যারেক্টার নিজের কাছে রাখে তাহলে গবলিনটা মেন ক্যারেক্টারকে অনেক শত্রু হিসাবে ধরবে মেন ক্যারেক্টারকে। এই জিনিসটা অনেক এটা বুঝতে পারছি। আর মেন ক্যারেক্টার লাস্টে বলে যে অনেক ধরনের গবলিন আছে যারা ম্যাজিক ইউজ করে, তার কাছ থেকে মানে মেন ক্যারেক্টার এইটার সাহায্যে ভবিষ্যতে অনেক সহজে মারতে হবে। আমি একটুকু বুঝতে পারছি, কারণ আমি ভালো বুঝতেছি না মেন ক্যারেক্টার কী বলতে চাইতেছে। ওয়ার্ডগুলো একটু বেশি মুশকিল, তো আর এই ধরনের ওয়ার্ড আমি বেশিটা পাইনি আগে কখনো।
যাই হোক না কেন, তখনই আমার মেন ক্যারেক্টারের পিছন থেকে কে একজন চিল্লিয়ে বল, হে কিট, নড়াচড়া করা বন্ধ করো আর হাত উপরে তোলো। তখনই আমরা দেখতে পারি সেই সাপ্রিটি মানে ইয়াংয়ের কাজের সেখানে চলে এসেছে। তখন তার হলুদ একটা চুল পরা যে সঙ্গীটি, সে তার বসকে বলে, বস আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না, মনে হয় তার টিমমেটরা মারা গেছে। তখন সেই কোয়ান বা সেই বসটি বলে যে তোমার নাম জিয়াং না? হ্যাঁ। আর একজন বসকে মারা, এই লেভেলে একটা বসকে মারা অতটাও খারাপ না, মনে হচ্ছে তোমার টিমমেটরা অনেক পাওয়ারফুল ছিল। তখন আমার মেন ক্যারেক্টার তাকে বলে যে তুমি আমার নাম জানলে কী করে? হ্যাঁ। তখন কোয়ান প্রচণ্ড অ্যাটিটিউডের সঙ্গে বলে যে আমি চিং চ্যাং ইয়াং ফ্যামিলির ইয়াং কোয়ান। আমি শুনেছি যে তুমি আমার কাজিনকে অনেক বেশি বুলি করো। হ্যাঁ, তুমি কি মনে করেছো আমাদের ইয়াং ফ্যামিলি অনেক বেশি উইক? হ্যাঁ। তখন আমার মেন ক্যারেক্টার তাকে বলে, ও তাহলে আপনি ইয়াংয়ের কাজিন? হ্যাঁ। আর ইয়াং তো আমাদের স্কুলে অনেক বড় একজন ট্যালেন্টেড ছেলে, আমি কি করে সাহস পাই তাকে বুলি করে? হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার আরও বলে যে আমার কাছে কিছু রিওয়ার্ড পেয়েছি, দেখেন তো আপনাদের পছন্দ হয় নাকি, আপনাদের সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই। এই কথা শুনে সে বলে যে এটার পড়ার তোমার কোনো প্রয়োজনই নেই, আর বন্ধুত্ব হ্যাঁ হতেই পারে, আমি শুধুমাত্র তোমার দুটি হাত আর দুটি পা ভেঙে দিলে আমরা অনেক ভালো বন্ধুত্ব হয়ে যাব। তখন মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে তাকে বলে যে প্রথমেই দেখা হওয়ার সাথে লড়াই করা উচিত না। তখনই তার সঙ্গীর ভিতর একজন মেন ক্যারেক্টারের সোয়ার্ড বা রিওয়ার্ডগুলো তোলার চেষ্টা করতেছে। তখনই দেখে যে আমার মেন ক্যারেক্টার তার মানা রিকভার করতেছে। এটা দেখে তার বসকে বলে, বস সে তার মানা রিকভার করার চেষ্টা করতেছে। তখন তার বস তাকে বলে যে সে তার মানা যে রিকভারও করে তাতে বা কী বা আসা যায়? হ্যাঁ, আমরা এমনি তো ব্ল্যাক আয়রন লেভেলের 3 জন, আর সে একজন নবী, সে আমাদের কী বা করবে? হ্যাঁ, তার এমন কী এমন পাওয়ার আছে? আর তাছাড়াও সে একজন ওডানেরই মেজ। তখন মেন ক্যারেক্টার একটা ভয়ঙ্কর ইসমাইল দেব বলে, তাহলে তোমরা ব্ল্যাক আয়রন লেভেলের? হ্যাঁ সত্যি, এটা অনেক ভালো। এই কথা বলে মেন ক্যারেক্টার তার লাইটিং অ্যাটাক রেডি করতেইছে। তখন সে বলে যে তুমি কি ভাবছো যে আমাদের কি অ্যাটাক করে মেরে ফেলবা? হ্যাঁ সত্যি তোমার মনে হয় যে আমরা তোমাকে কাস্টিং করার সুযোগও দিব? হ্যাঁ, এই কথা বলতেইছে তখনই মেন ক্যারেক্টার লাইটিং অ্যাটাক করে তার 3 জনকে একটা লাইটিংয়ে মেরে দেয়। তারপর আমরা দেখি যে সেই বসটি ঠান্ডার অ্যাটাকটির জন্য নিচে ধাপাস করে পড়ে যায়, তার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। তখন আমার মেন ক্যারেক্টার তাকে বলে যে আমি জানতাম তোমার মতন ভিলেনরা শুধুমাত্র কথা বলার কারণে মারা যায় প্রত্যেকটা বাড়ি, আর তুমি কিসের জন্য অপেক্ষা করতেছিলে আমাকে বাঁচিয়ে রাখার জন্য? হ্যাঁ, এই কথা শোনা মতো সে প্রচণ্ড রেগে যায়, মেন ক্যারেক্টারটা গালি দিয়ে ওঠে। তারপর মেন ক্যারেক্টারকে বলে যে তুমি কিভাবে এত তাড়াতাড়ি কাস্টিং করলা? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে কে জানে। এই কথা বলে মেন ক্যারেক্টার ফায়ার বল অ্যাক্টিভেট করে তার এরপর অ্যাটাকটি করে যায়, সেখানে বড় একটি ধামাকা হয়ে যায়। তারপর আমরা দেখি তারা পুরো নাঙ্গা পাঙ্গা হয়ে পড়ে আসে। আমি শিওর না তারা মারা গেছে কি না, কিন্তু মেন ক্যারেক্টার বলে তাদের দেখে যে তার ব্ল্যাক আয়রন লেভেল অনুযায়ী তাদের মোটামুটি তাদের কাছে ভালোই জিনিসপাতি ছিল, অত খারাপও না। তারপর মেন ক্যারেক্টারটা লুটগুলো জমা করতে করতে বলে যে এই এলাকার বসটাকে হারানোর পরে লুট সহ আরও কিছু ডাকাতি করার পর সত্যি মজাই আলাদা। যাই হোক না কেন, এই এলাকার বসটাকে অলরেডি মেরে ফেলেছি, এর জন্য আমি পরপর একসাথে 3টা লেভেল আপ করেছি, কিন্তু এখন আমার লেভেল অনেক কমই। আমাকে দেখতে হবে কালকে অন্য একটি জায়গা যেতে হবে লেভেল আপ করার জন্য। তারপর মেন ক্যারেক্টার সেখান থেকে যেতে যেতে মনে মনে বলে যে 3 জন ব্ল্যাক আয়রনের প্লেয়ার বাইরে এসে একজন নতুন প্লেয়ারকে মারার চেষ্টা করতেছে, অলরেডি নিজেই মারা যায়, নাঙ্গা ভাঙ্গা শুয়ে আছে। হ্যাঁ, এটা সত্যি কথা, অন্য কারোর কাছে বলতে গেলেও লজ্জা লাগে। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি রোজ সিটিতে, যেখানে আমরা মেন ক্যারেক্টার অনেক কষ্টে মষ্টে সেখানে পৌঁছে গেছে। সেখানে যাওয়ার পর মেন ক্যারেক্টার বলে সত্যি বাইরে থেকে এত কিছু ট্রেনে আনা অনেক বেশি মুশকিল, যদি একটি স্পেশাল না হতো না আমি সত্যি ফালাই দিয়ে চলে আসতাম।
হ্যাঁ, যাই হোক, এটাই মনে হয় সেই জায়গা। অবশ্যই এটা একটা দোকান, ওকে, মানে যেখানে জিনিসপত্র কেনা বেচা হয়, কিন্তু আমি দোকানের নাম ঠাম বললাম না, ওটা বেশি স্পেশাল কিছু না, ওকে। যাই হোক, তারপর আমরা দেখি যে একটি মেয়ে যে বানি ড্রেস পরে আছে, সে মেন ক্যারেক্টারকে বলছে যে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি। ভাই যাই বলো না কেন, যদি আর রিয়েল লাইফে কোনো জায়গায় তোমার বানি ড্রেস পরে কোনো মেয়ে একটি দোকানে বসে, মানে দোকানদারে ওইসব কাজটা, মানে এইসবই কাজ করে, জিনিসপত্র বেচা কেনাই কাজ করে, যাই হোক নর্মাল কাজ। ভাই কেউ বেচুক বা কিনুক, হ্যাঁ, সব ছেলেরা যাই দেখতে বুঝবি না। আমার এই এলাকায় তো যাবে নি, তোমার এলাকায় যাবেন নাকি আমি শিওর না, কিন্তু যাই আমার এলাকায় সব করে চলে যাবে না। তারপর মেন ক্যারেক্টার তার থলি ঢেলে দেয়, ঢেলে জিনিসপত্র বের করে বলে যে আমার কিছু জিনিসপত্র আছে, সেগুলো বিক্রি করা ছিল। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করে, আমরা সব কিছু দেখে আপনাকে বলছি। তারপর আমরা কিছুক্ষণ পর দেখতে পারি সে মেন ক্যারেক্টারকে কিছু টাকা পয়সা দিয়ে মানে মানি দিতেছে আর বলতেছে যে স্যার আপনার যত জিনিস আছে সব কিছু বাজারের মূল্য অনুযায়ী 9,72,000 ড্রাগন কয়েন হয়েছে, কিন্তু আমরা আপনাকে 1 মিলিয়ন মানে 10 লাখ ড্রাগন কয়েন দিচ্ছি। এই কথা শুনে মেন ক্যারেক্টার চমকে যায়, বলে যে 1 মিলিয়ন মানে 10 লাখ? হ্যাঁ, আমার মম সারাদিন এত কাজ টাজ করে সে মাসে শুধুমাত্র 3,000-4,000 টাকার মতনই, মানে 4,000 ড্রাগন কয়েনের মতনই ইনকাম করে, কিন্তু আমি শুধুমাত্র কিছুক্ষণের মধ্যেই 1 মিলিয়ন মানে 10 লাখ ড্রাগন কয়েন ইনকাম করে ফেলাইছি। সত্যি এটা আমার মায়ের মানে ভবিষ্যৎ বা ভবিষ্যৎ তো বলে না, মা বাবার বলতে লাইফটা আরও বেশি ইজি করে দিতে পারবো না। হ্যাঁ, তখনই আমরা দেখি যে উপর থেকে কেউ একজন মেন ক্যারেক্টারকে দেখছে। তখন মেন ক্যারেক্টার সেখানে বলতেছে যে ও গ্রেট, ভালো কথা, আপনাদের কাছে কি কোনো স্কিল বুক আছে যা আপনারা বিক্রি করেন? হ্যাঁ, তখন সে বলে ইয়েস স্যার, আপনারা একটু ওয়েট করুন। তখনই আমরা দেখি সেই মেয়েটিকে, যে সেই মেয়েটি আমার মেন ক্যারেক্টারকে ভালোভাবে চিনে গেছে। তখন সে পিছন থেকে একজন এসে বলে যে মিস, আপনার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। তখন আমরা জানতে পারি এই মেয়েটার নাম বাদ দাও, এই মেয়েটি হলো সেই গোল্ডেন একাডেমি, মানে মেইন ক্যারেক্টার যে একাডেমিতে পড়াশোনা করে সেই একাডেমির একজন স্টুডেন্ট, সে তাও জিনিয়াসের ভিতর, ওকে, জিনিয়াস টপ জিনিয়াস যারা আছে তাদের ভিতরে একজন, আর তার নাম হলো মো কিং। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি আমরা মেন ক্যারেক্টারকে সেই গোল্ডেন ড্র্যাগন আর ট্রেজারি লাইব্রেরিতে এসেছে, মানে কিছু স্কিল বুক নিতে। বা এটা আমার মিস্টেক হয়ে গেছে, মেন ক্যারেক্টার সেখানে ওয়েট করতে না, মেন ক্যারেক্টারকে ফলো করতে বলেছিল। হ্যাঁ, যাই হোক, মেন ক্যারেক্টার তাকে জিজ্ঞেস করে যে আমি একজন নিউবি মেজ, মানে নিউ মেজ, আর আমার জন্য নতুন টাইপের মানে ইজি টাইপের কিছু স্কিল বুক দরকার, আপনি কি কোনো সাজেশন দিতে পারেন? হ্যাঁ, তখন সে কিছু বই মানে স্কিল বুক তার সামনে রেখে বলে যে নতুন আর নর্মাল টাইপের মানে বেসিক টাইপের যেসব স্কিল বুক আছে সেগুলো এখানে আছে, এগুলো বেস্ট লেভেলের। তখন মেন ক্যারেক্টার মানে বইগুলো, সরি আমি তার আগে একটা বলে দিই যে তোমার স্কিল বুকগুলোর নাম জেনে বা কাম জেনে তোমার লাভ নেই, খালি একটু জেনে রাখো। এগুলোর দাম প্রত্যেকটার দামই হলো 6 লাখ টাকা, ওকে, বা 6 লাখ ড্রাগন কয়েন। যাই হোক, এটা দেখে মেন ক্যারেক্টার অনেকটা চমকে যায়, বলে যে 6 লাখ? হ্যাঁ, মনে হচ্ছে না যে আমার 1 মিলিয়ন অত বেশিও। আর তাছাড়াও আমার কাছে বর্তমান ফায়ার অ্যাটাক আর লাইটিং অ্যাটাকই আছে। তারপর মেন ক্যারেক্টার একটি স্কিল বুক হাতে নিয়ে মনে মনে বলে এছাড়াও আমার কাছে একটি হালকা আর্মারের শিল্ডও আছে, যেটির সাথে আমি নিজেকে প্রোটেক্টও করতে পারি। সেই হিসাবে আমাকে একটি কন্ট্রোলিং টাইপের কোনো একটি স্কিল চুজ করে বেশি ভালো হবে। তারপর মেন ক্যারেক্টার সেই বুকটি তার কাছে দিয়ে বলে যে আমি এই স্কিলটি নিতে চাই। ভাই আমি নাম ঠাম বললাম না, কারণ নাম জেনে বা কী বা করবেন, সেই নাম আমি নিজেই ভুলে যাবেন, তোমার কইতে পারবেন না। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার সেই স্কিলটি মানে ডিটেল আমরা জানতে পারি যে সেই স্কিলটি মেন ক্যারেক্টার 0.4 সেকেন্ডের ভিতর কাস্টিং করতে পারবে, এক কথায় 4 সেকেন্ডের ভিতর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, সে মানে স্কিল যখন কারোর উপর টার্গেট করবে সে সোলো হয়ে যাবে। এক কথায় বলতে পারো যে তোমার কাদার ভিতরে আমি চেঙ্গাতে ফেলেছি, তুমি অন্তে আস্তে আস্তে অনেকটা সোলো হয়ে গেছো, অতটা আমি দূরে বাড়ি চলে গেছি। যাই হোক, ফাইটিং করতেছিলাম। তা মেন ক্যারেক্টার যখন এই স্কিলটি ইউজ করবে তার মানা পয়েন্ট শুধুমাত্র 30 পয়েন্ট মানে মাইনাস হয়ে যাবে তার মানা পয়েন্ট। তো এটা দেখে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে সত্যি আমার
যত তাড়াতাড়ি পারি এই মানাটা কে কন্ট্রোল করতে হবে। এই মানা শেষ হওয়ার জন্য আমি মনে একদিন মরেই যাবানি। যাই হোক না কেন, আমার কাছে যা টাকা আছে তা দিয়ে বাকিটা কিছু রিসোর্সেস কিনে নেই, মানে কিছু মানা রিকভার টাইপের বোতল কিনে নিই। তারপর মেন ক্যারেক্টার তাকে বলেও যে আপনাদের কাছে কিছু ওই নীল পানি যেগুলো যে মানা রিকভার টাইপ করে সেগুলো আছে? হ্যাঁ। তখন সে বলে হ্যাঁ আছে, আপনি একটু ওয়েট করুন। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি সে মেয়েটির কাছে, যেখানে সে মেয়েটি একটি লোকের সাথে কথা বলছিল। তখন সেই লোকটি সে মেয়েটিকে বলে, মিস মো, আপনি যা বলেছিলেন আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, সেখানে সত্যি একটি ব্ল্যাক আয়রন লেভেলের একটি ডানজেন আছে, কিন্তু এখনও সে জায়গায় যে ভিতরে ঢোকার দরজাটি সেটা আমরা এখনও খুঁজে পাইনি, এই জন্য একটু সময় লাগবে। তখন সে মেয়েটি বলে, মিস মো বলে যে আচ্ছা ঠিক আছে, যতক্ষণ সেই দরজাটি মানে ঢোকার যে দরজাটি সেটা যতক্ষণ ওই জায়গার ভিতরে আছে অতক্ষণ আমার কোনো সমস্যা নেই। আর তাছাড়াও আমি কালকে কিছু লোক নিয়ে আমি যাচ্ছি সেই জায়গাটি খুঁজতে, আর থ্যাংক ইউ এসব করার জন্য। তখন সেও বলে ওয়েলকাম। তারপর কুইন আমার মেন ক্যারেক্টারের কথা ভাবতেছিল আর বলতেছিল যে আমি যাকে দেখলাম সে কি জিয়াং? হ্যাঁ, আমি শুনেছি জিয়াং ভুলবশত সে একটি ওয়েটারিনি মেজ, মানে সাধারণ একটা মেজে আবেকিং হয়ে গেছে। তার তো এখানে থাকার কথা না, আমি কি ভুল দেখলাম? কুইন এই কথা ভাবতেই ছিল, তখনই তার বাটলার উচ্চারণ ভুল হলে মাফ করেও সে মিস বলে ডেকে ওঠে। এই কথা শুনে সে অনেকটা চমকে যায়। তখন সে বলে যে মিস, আপনি কী কথা নিয়ে ভাবতেছেন? হ্যাঁ। তখন কুইন বলে না কিছু না। তখন সে বলে যে মিস, আপনি যদি এই ডানজেনটি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনার লেভেল অনেক বেশি তাড়াতাড়ি বেড়ে যাবে, কমপক্ষে আপনি ব্ল্যাক আয়রন লেভেলে তো পৌঁছেই যাবেন। আর তাছাড়াও আর এক সপ্তাহ পর আপনার ট্রায়ালটি শুরু হতে চলেছে, আপনি শিওর এই লি ফ্যামিলির মিসকে হারাতে পারবেন, তার চেয়ে বেশি ভালো করতে পারবেন। এই কথা শুনে কুইন বলে হ্যাঁ। তারপর কুইন তাকে বলে যে আর তুমি টাইম নষ্ট করা বন্ধ করো, সময় নষ্ট করা বন্ধ করে ফু বো আর মো দাকে এখানে জড়ো করে এখানে ডেকে আনো। আমি সময় হলে আমরা সবাই মিলে ব্ল্যাক আয়রন লেভেলের যেই ডানজেনটি সেটি ক্লিয়ার করতে যাব। তখন সেই কথা শুনে ঠিক আছে বলে। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি কিছু গ্যাল ভেন্স ভাই যাই হোক বলো, এটা আমার নীল কুত্তার মতনই লাগতেছে। হ্যাঁ, তাই আমি বৃষ্টি বলবো, ওই নামে বললাম না কারণ অনেক বেশি ঝামেলা। যাই হোক সবগুলো মিলে আমার মেন ক্যারেক্টারের পর অ্যাটাক করতে যাচ্ছিল সেই বিস্টগুলো। তখন মেন ক্যারেক্টার তার এবার ঠান্ডার অ্যাটাকটি করে তার হেলথ অর্ধেক করে দেয়। তখন মেন ক্যারেক্টার মনে মনে ভাবে যে আমার লেভেল বাড়ার সাথে সাথে আমার অ্যাটাকের পাওয়ারগুলো অনেক বেশি বেড়ে গেছে, ড্যামেজ বেড়ে গেছে। আমি যদি এখন সেই গবলিনদের একটা ঠান্ডার অ্যাটাকই করি না, আমি শিওর ওরা একটা অ্যাটাকে মারা যাবে। এই কথা বলে মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেই ছিল। তখনই মেন ক্যারেক্টার পিছন থেকে সে একটা বিস্ট তারপর অ্যাটাক করে দেয়, কিন্তু মেন ক্যারেক্টার সময় থাকতে তার শিল্ডটি ইউজ করে নেয়, এর জন্য সে বেঁচে যায়। তারপর সেই বিষগুলো আমার মেন ক্যারেক্টার চারপাশে ঘুরতেছিল, তখনই মেন ক্যারেক্টার সেখান থেকে দৌড় দেয়, তার পিছনে সেই বিষগুলো তারপর লেগে যায়, কিন্তু তখনই মেন ক্যারেক্টার ঘুরে তার ঠান্ডার অ্যাটাকটি তার এরপর করে দেয়, কিন্তু সেই ঠান্ডার অ্যাটাকগুলো তারা সবাই ডস করে যায়। এটা দেখে মেন ক্যারেক্টার চমকে যায়, বলে যে তারা আমার অ্যাটাকটি ডসও করতে পারে। হ্যাঁ, তাহলে এই কথা বলে মেন ক্যারেক্টার যে স্কিলটি বাই করেছিল সেই জায়গা থেকে সেই স্কিলটি ইউজ করে তাদেরকে বলতে পারো আটকে ফেলে, মুভমেন্ট স্পিড স্লো করে দেয়, বা বলতে পারো মুভমেন্টটি আটকাতে ফেলায়। আটকানোর পর তাদেরকে দেখে মেন ক্যারেক্টার বলে তাহলে এটাই ম্যাক্স লেভেলের স্কিল। অত খারাপও না, অনেক তাড়াতাড়ি কাস্টিংও করা যায় আর মুভমেন্ট স্পিড স্লো করে দেওয়া যায়, আর এটা টার্গেট এড়িয়েও যেতে পারে না, কিন্তু এটা পরাপর 3 বার ইউজ করে সত্যি একটু মুশকিল। তারপর মেন ক্যারেক্টার তাদের দিকে অ্যাটাক করতে যাবে আর মনে মনে বলে যে অন্য কোনো ভুল বা বিস্ট আসার আগে তাদেরকে আমাকে শেষ করতে হবে, এই কথা বলে। তারপর আমরা কিছুক্ষণ পর দেখতে পাই যে মেন ক্যারেক্টার কিছু একটা ড্রিঙ্ক করতেছিল। তারপর মেন ক্যারেক্টার বলে লাকিলি আমি কালকে কিছু মেডিসিন কিনে রেখেছিলাম, সত্যি আজকের বিষগুলো একটু বেশি পাওয়ারফুল আর অনেক বেশি। তারপর আমরা মেন ক্যারেক্টার লেভেল জানতে পারি, মেন ক্যারেক্টার বর্তমান লেভেল 11।
তখন মেন ক্যারেক্টার পিছনে তাকিয়ে বলে, সো আমি এইগুলোর সাথে কীভাবে এখন ফাইট করব? হ্যাঁ, তারপর আমরা দেখতে পারি কিছু বুলফ বিস্ট, যেগুলো তার সাথে তার একটা বসও আসে, আর বসটির লেভেল 20। অবশ্যই এগুলো বুলফ না নেকড়ে বলা হয়েছে, কিন্তু বুলফ আর নেকড়ে প্রায় সেম টাইপের। ওকে, যাই হোক, তারপর মেন ক্যারেক্টার উপর থেকে তারে দেখতেছিল, তখনই মেন ক্যারেক্টার তার উপর একটি ঠান্ডার অ্যাটাক করে। সেই ঠান্ডার অ্যাটাকে দেখতেই পাচ্ছ তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তখনই মেন ক্যারেক্টার সেখান থেকে জাম্প করে তার উপর ফায়ার বল দিয়ে অ্যাটাক করে, সেখানে একটা বড় ধামাকা হয়ে যায়। দেখতেই পাচ্ছ যে সাধারণ বুলফগুলো প্রায় বলতে পারো শেষ হয়ে গেছে, তারা মারা গেছে, কিন্তু মেন বুলফ যেটা বস সেটার অবস্থা দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ, ফুলি মুলে গেছে, মনে হইতেছে কি তার ভিতর হাওয়া ভরে রাখছে। যাই হোক, সেটি মেন ক্যারেক্টারের পর অ্যাটাক করে দেয়। তখনই মেন ক্যারেক্টার তার মুভমেন্ট স্পিড স্লো করার যে অ্যাটাক স্কিলটি বা ম্যাজিকটি সেটা ইউজ করে তার উপর। এই কারণে সেই বুলটি অর্ধেক পথে আটকে যায়। তারপর সেই বুলটি আটকানোর পর আমার মেন ক্যারেক্টার তাকে দেখে বলে, সত্যি আমি জানি না যে বুলফের আসলে উইক পয়েন্ট কোনটা, কিন্তু আমি শিওর। এই কথা বলে মেন ক্যারেক্টার তার ফায়ার বলটি অ্যাক্টিভেট করে বলে যে এমন একটি বুলফ যার কিছু চুল আছে, সে অনেক বেশি দুর্বল আর আগুনে জ্বলছে। এই কথা শুনে সেই বুলফুল একটু ভয়ে কাঁপতেছে। তখনই সেই বুলফটি পার মেন ক্যারেক্টার তার ফায়ার বলটা অ্যাটাক করে, সেখানটা বড় ধামাকা হয়ে যায়, আর সেই বুলফটি শেষ হয়ে যায়, মারা যায়। এই কারণে মেন ক্যারেক্টার পরপর 2টি লেভেল আপ করে। মেন ক্যারেক্টার বর্তমান 13 লেভেলে আছে। তখন মেন ক্যারেক্টার এই বুলফটিকে মারার জন্য কিছু রিওয়ার্ডও পায়। সেখানে দেখতে পারি আমরা একটি নাইফ আর একটি রিং পেয়েছে। মেন ক্যারেক্টার দেখে বলে যে এগুলো অবশ্য ব্ল্যাক আয়রন লেভেলের শুধুমাত্র, কিন্তু এগুলো আকারে অনেকটাই ছোটো, এর জন্য এগুলো নিতে আমার একটু সুবিধা হচ্ছে। আর আমি সত্যি জানতে ইচ্ছা করতেছে এগুলোর দাম কত হবে। এই কথা বলে মেন ক্যারেক্টার সেগুলো প্যাক করতেই ছিল, তখনই সেখানে ভূমিকম্প হওয়া শুরু করে দেয়। মেন ক্যারেক্টার কনফিউজ, তখনই মেন ক্যারেক্টার নজর পড়ে সামনে ধোয়া আসতেছে। তারপর আমরা দেখি সেখান থেকে অনেকগুলো অনেক ভূকম্পকে 100 বা 1000 তো হবেই বুলফগুলো দৌড়ে আসতেছে। এটা দেখে মেন ক্যারেক্টার তার মানা রিকভার যে মেডিসিনটি সেটা বার করতে করতে বলে যে ভাই, আমি শুধুমাত্র একজন বসকে হারিয়েছি, তাই দেখে কি তোমার রিভেন্স দেওয়া লাগবে? রিভেন্স দিলে এত বড় একটা স্কোর নিয়ে আসতেছো? হ্যাঁ, তখনই আমরা দেখি সেই নেকড়েগুলো আমার মেন গেটের কাছে চলে এসেছে। তখনই নেকড়েগুলো বা বুলগুলো সেগুলো মেন গেটের বাইরে চলে যায়। এটা দেখে মেন গেটটা পুরাই কনফিউজ। মেন গেটে দেখে বলে যে তাহলে তোমরা আমার জন্য আসোনি? হ্যাঁ, তখনই মেন ক্যারেক্টার কিছুটা মনে পড়ে, মেন ক্যারেক্টার চিল্লে ওঠে না। তখনই মেন ক্যারেক্টার বলে যে এত বড় ঝুন্ড বা বলতে পারে এত বড় বুল একসাথে শুধুমাত্র একটা কারণে হতে পারে, সেটা হলো নেকড়ের সব মেন বস বা বলতে পারলো নেকড়ের কিং। ওকে, এটার জন্য কেউ নেকড়ের বসকে ট্রিগার করেছে, মানে তার সাথে ফাইট করতেছে। তখন মেন ক্যারেক্টার সেখান থেকে দৌড়তে বলে যে এটা হতে পারে না, এটা আমি করতে দিতে পারি না, কারণ সবার প্রথমে আমি তাকে মারবো, সেটা আর কেউ তাকে মারতে পারে না, নেকড়ের বস শুধুমাত্র আমার। এই কথা বলে মেন ক্যারেক্টার সেখান থেকে চলে যায় দৌড়তে। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি কিছু লোকজন, যেখানে একটি মেয়ে যে সর্বপ্রথম আমার মেন ক্যারেক্টারকে একটি মেডিসিন দিয়েছিল যার নাম ভি। প্রথমের দিক মেন ক্যারেক্টার ফাইটে বনে কী বলে ফরেস্টে যাওয়ার আগে যে মেয়েটি মেন ক্যারেক্টারকে একটি মেডিসিন দিয়েছিল, সে আর তার 2 জন টিমমেট মিলে কিছু লোকজনের সাথে ফাইট করতেছে। তখনই তার ভিতর থেকে একজন তার টিমমেটের ভিতরে একজন বলে যে আমাদের এই অবস্থার ভিতর তোমরা আমাদের পর অ্যাটাক করতেছো, সুযোগে অসৎ ব্যবহার করতেছো, এটা তোমরা কোন ধরনের হিরো? হ্যাঁ, এই কথা বলা মাত্রই তার আরেকটি টিমমেটের পর তারা অ্যাটাক করে দেয়। তখন তার ভিতর থেকে, আমি শিওর না তার বস না কে, কিন্তু সে বলে তাকে সত্যি কথা বলতে আমরা কোনো হিরো না, আর তাছাড়া যদি তোমরা কাউকে দোষারোপ দিতেই চাও নিজেকে দাও, নিজের বলদগিরিকে দাও, কারণ কোনো প্রস্তুতি ছাড়াই একটি নেকড়ের বস তার সাথে কিং তার সাথে ফাইট করতে তোমরা চলে এসেছো। এই সুযোগ সদ্ব্যবহার আমরা করবো না, তা কারা করবে? হ্যাঁ, আর এখন থেকে তোমাদের যত জিনিসপাতি আছে আর তাছাড়াও এই নেকড়ের বসও আমাদের। তখনই ভিপি যে টিমমেট তখন সে বলে যে তোমরা আমাদের যত জিনিসপাতি আছে সেগুলো সহ তোমরা এই বসকেও নিয়ে যাও, কিন্তু আমাদেরকে যেতে দাও। এই কথা শুনে তারা হাসতে বলে অফকোর্স,
কিন্তু আমি এখন আর মদকে পরিবর্তন করেছি। তোমার পিছনে যে মেয়েটি আছে তাকে আমার কাছে নিয়ে আসো। আমি আমার এনজয়টা করে নিই, আমার মজাটা পেয়ে নিই, তারপর তোমাদেরকে যেতে দেব। এই কথা শুনে সে মানে টিমমেটটি আস্তে আস্তে বলে, ভিভি আমাকে মাফ করো। এই কথা শুনেই ভিভি তাকে বলে, ক্যাপ্টেন। তখন সে বলে যে আমি বাঁচতে চাই, আমাকে মাফ করো। এই কথা শুনে ভিভি প্রচণ্ড ভয় পেয়ে যায়, প্রচণ্ড ঘাবড়ে যায়। তখন ভিভির দিক হাত বাড়ানো শুরু করে দেয় তার ক্যাপ্টেন বা তার টিমমেট তাকে ধরার জন্য। তখন ভিভি আস্তে আস্তে বা বলতে পারো যে সে বলে যে প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। তখনই হঠাৎ একটি বড় ঠান্ডা অ্যাটাক তারের উপর যায় পড়ে। তার ক্যাপ্টেনের পিছনে যত মানে আছে যে কী গয়রের গুন্ডা ডাকাতি যায় বলো, তারের উপর যায় পড়ে। এটা দেখে মানে ভিভি তার ক্যাপ্টেন দেখে অবাক হয়ে যায়, চমকে যায়। তখন আমরা দেখি যে সেই গুন্ডার বসের বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই। সে বলে যে কার এত সাহস যে আমার পর অ্যাটাক করে, আমার সুন্দর সময়কে নষ্ট করে, হ্যাঁ তাড়াতাড়ি সামনে আসো। এই কথা বলার সাথে সাথে আমার মেন ক্যারেক্টার তাদেরকে বলে যে এখন রাত হয়নি, তোমরা ডাকাটিও শুরু করে দিয়েছো, হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার পুরো একটা হিরোইক সুপার এন্ট্রি নেয়, ভাই দেখতে ভালোই লাগতেছে এন্ট্রিটা। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার তাদেরকে বলে যে তোমার কি মরার এত ইচ্ছা, হ্যাঁ। তখনই মেন ক্যারেক্টার পিছন থেকে কেউ একজন সোয়ার্ডে মেন ক্যারেক্টার পর অ্যাটাক করে দেয়। তখনই মেন ক্যারেক্টার ঘুরে তাকে বলে যে আমার কথা আমি এখনও শেষ করিনি। এই কথা বলেই তার উপর ফায়ার ওয়ার্ল্ডে অ্যাটাক করে দেয়। তখন আমরা দেখতে পারি যে মানে ভিভি যে টিমমেট বা ক্যাপ্টেন সে সেখান থেকে ভাগতে ভাগতে বলে যে আমাকে মারো না। তখনই ভিভি আমার মেন ক্যারেক্টারকে দেখে বলে এটা তো। তখনই আমরা দেখি সেই বসটি আমার মেন ক্যারেক্টারের সাথে ফাইট করার জন্য পুরো রেডি হয়ে গেছে। তখন সে মনে মনে ভাবতেছে যে আমার বাকি সব টিমমেটরা কি আসলে ঠিক আছে, হ্যাঁ। তার শুধুমাত্র একটা অ্যাটাকে আমার বাকি সব টিমমেটরে হেরে গেছে। সে সত্যি অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু সে শুধুমাত্র একজন ম্যাজিশিয়ান। এই কথা বলে সবাইকে বলে যে তাকে কাস্টিং করার সময় দাও না, সবাই মিলে একসাথে অ্যাটাক করো। এই কথা বলে তারপর আমরা মেন কেকটার পর অ্যাটাক করে দেয়। তখন মেন কেকটা তার ফায়ার বলটি রেডি করে বলে যে এত তাড়া কিসের তোমাদের, হ্যাঁ। তোমার কি মরার জন্য এতই তাড়া, হ্যাঁ, তাহলে মরো। এই কথা বলে মেন ক্যারেক্টার তার উপর ফায়ার বল দিয়ে অ্যাটাক করে দেয়। তার বাকি যত টিমমেট আছে তার অবস্থা সত্যি খারাপ হয়ে যায়, কিন্তু সে বেঁচে যায়। সেই অ্যাটাকের ভিতর সে ছিল না, কিন্তু সেই অ্যাটাকটি দেখে প্রচণ্ড ঘাবড়ে যায়, মনে মনে বলে এটা ইম্পসিবল, এটা সম্ভব না। কিন্তু তার ম্যাজিকগুলো শুধুমাত্র অর্ডিনারি, কিন্তু তার পাওয়ার প্রায় গড লেভেলের। তখন আমরা দেখি যে তার সোয়ারটির নিচে পড়ে গেছে। তখন আমরা দেখি সে বো ডাউন করে আমার মেন ক্যারেক্টারকে মাফ চাচ্ছে আর বলছে যে প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে যেতে দেবো এখান থেকে। তারপর ভিভিকেও বলে যে প্লিজ তাকে এখান থেকে নিয়ে যাও, সেই বুলটির ভিতরেই আছে, কিন্তু আমাকে যেতে দাও এখান থেকে, তাকে নিয়ে যাও। তখনই আমার মেন ক্যারেক্টার অ্যাটাক করার জন্য রেডি হয়, তার আইস অ্যারো রেডি করে তাকে বলে যে যেহেতু তুমি আমাকে অ্যাটাক করার সাহস করেছো, আমার রিভেঞ্জের জন্য প্রস্তুত হও। এই কথা বলে আমার মেন ক্যারেক্টার তার উপর অ্যাটাক করে দেয়। সে অ্যাটাকটি লাগার পর সে বলে যে আমরা বিলাড বুল মার্সেনারিস, ভাই উসান ভুল হলে মাফ করে দেয়, কারণ এটা হলো ওই তোমার ওই ভাড়াকে গুন্ডা, ওকে, মানে ভারতে গুন্ডা, যাই আমরা এটা যেতে দিব না। এই কথা বলে সে টপকে দেয়। তারপর আমরা দেখে যে আমার মেন ক্যারেক্টার তার বাকি যত জিনিসপত্র আছে সেগুলো লুট করতেছিল আর মনে মনে বলতেছিল যে সত্যি এখন আমি অনেক তাড়াতাড়ি একসাথে অনেকগুলো কাস্টিং করতে পারি, সত্যি লেভেল আপটা আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে। এই কথা বলে মেন ক্যারেক্টার খুশিতে সেই জিনিসপত্র তুলতেই ছিল। তখনই ভিভি মেন ক্যারেক্টার বলে থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। আর আমি সত্যি জানতাম না যে তুমি এত পাওয়ারফুল, আমি সত্যি অনেক চিন্তা করতেছিলাম তোমাকে নিয়ে। তখন আমার মেন ক্যারেক্টার তাকে বলে যে এটা বড় বিষয় না, আর তাছাড়াও তোমার জন্য আমি একবার বেঁচে গেছিলাম, আর তার জন্য তো আমি তোমার সামনে এখনও আছি। তাছাড়াও ভালো কথা যে আমি এখন বসকে মারতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে, হ্যাঁ। তখন সে বলে আচ্ছা ঠিক আছে।
তারপর আমরা দেখি যে তারা দুজন একসাথে যাচ্ছিলো। তখন আমার মেন ক্যারেক্টার তার মানা রিকভার করার জন্য একটি মেডিসিন খাচ্ছে। তখন বিবি আমার মেন ক্যারেক্টারকে দেখে মনে মনে ভাবছে যে সে এখনই এটা বড় সড়ো ফাইট করে এখন আবার বসের সেটা ফাইট করতে যাচ্ছে। হ্যাঁ, আর তাকে দেখে মনে হচ্ছে না যে তার বয়স অনেক বেশি একটাও, আর সে একটু পাওয়ারফুল। আর তাছাড়াও সে হয়তো কোনো হিডেন ক্লাস আবেকিং করেছে। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি বিলাট্রুন বুলফ কিং, তার লেভেল বর্তমান 25 লেভেলে। তখন সে দূর থেকে মানে ভিভি দূর থেকে তাকে দেখতেছিল আর মনে মনে ভাবতেছিল যে তার লেভেল 25 আর আমি বেশি দিন না কিছুদিন আগেই 20 লেভেলে পার হয়েছি। আমি বর্তমান ওই বিলাক আয়রন লেভেলের আছি। মানে 20 লেভেলে গেলে হয়তো বিলাক আয়রন লেভেল মানে বলা হয় একটা নাম। যাই হোক না কেন, তারপর আমার মেন ক্যারেক্টারকে দেখে সে মনে মনে ভাবতেছে যে আমরা দুজনকে মিলে এই বসটাকে মারতে পারবো আদেও। হ্যাঁ, তখন হয়তো আমার মেন ক্যারেক্টার তার মনে কোথাও বুঝে যায়। তখন সে পুরোপুরি রাশ দিয়ে মানে তার বুলফের উপর অ্যাটাক করতে যে বলে যে যতক্ষণ না আমরা চেষ্টা করব ততক্ষণ আমরা জানতেও পারবো না। এই কথা বলে সে ফায়ার বল দিয়ে সে বুলফটির উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে একটি বড় ধামাকা হয়ে যায়। তখন আমরা মেন ক্যারেক্টার ধামাকা দেখে মনে মনে ভাবতেছে যে সিস্টেম প্রতিবারই আমাকে বলে দেয় যে মানে তোমরা খেয়াল করে দেখবা যে মেন ক্যারেক্টার যখন ফায়ার বলতে কারোর উপর অ্যাটাক করে তখন এটা ভালোভাবে যদি পাওয়ারফুল অ্যাটাকটি লাগে তাহলে সিস্টেম মেন ক্যারেক্টারকে বলে যে গুরুত্বভাবে লেগেছে। তা মেন ক্যারেক্টারকে এবার বলা হয়নি, তাই মেন ক্যারেক্টার মনে মনে বলতেছে যে বস কি ফায়ার অ্যাটাকটি কি ইমিউন নাকি, মানে ফায়ার বল তার কিছু হয় না নাকি? হ্যাঁ, তখনই আমরা দেখি সেই বসই তার চোখ খুলেছে। খুলেই আমরা দেখি যে তার হেলথ বলতে 100-র ভিতর 15% কমেছে, মানে সামান্য একটু কমেছে। তখন সেই বসটি আমার মেন ক্যারেক্টারকে দেখে বলে যে তোমরা মরার জন্য রেডি হয়ে যাও। তখন আমার মেন ক্যারেক্টার তাকে দেখে মনে মনে বলে যে হ্যাঁ, বসটা কি সত্যি এতই পাওয়ারফুল হয়ে গেছে যে তার এখন কথাও বলতে পারে, তার বুদ্ধিমাত্রা অনেকটা বেড়ে গেছে। হ্যাঁ, তখন সেই বলটি আমার মেন ক্যারেক্টার পর অ্যাটাক করে দেয়। তো মেন ক্যারেক্টার সে অ্যাটাকটি ডস করে দেয়, কিন্তু সে মনে মনে ভাবতেছিল যে দেখে মনে হচ্ছে না যে ফায়ার বল তার জন্য কোনো উইকনেস, আর তার দেখে মনে হচ্ছে না যে সে কোনো ম্যাজিক ব্যারিয়ার টাইপের কিছু একটা ইউজও করতেছে বা ইউজ করতে পারে। তখন এই মেন ক্যারেক্টার বলে তাহলে এটা আমি ইউজ করতে পারি। এই কথা বলে মেন ক্যারেক্টার তার যে মুভমেন্ট শো বা আটকে রাখা যে স্পেলটা সেটাই ইউজ করে তার উপর, কিন্তু সে অ্যাটাকটি ডস বা অ্যাট্রাকটিভ যাই হোক সেটা থেকে ডস করে সে উপরের দিক জাম্প করে, উপর থেকে জাম্প করে সে দেয়ালে বা বলতে পারবো ছাদ যাই হোক সেটার সাহায্যে মেন ক্যারেক্টারের পর অ্যাটাক করে দেয়। মেন ক্যারেক্টার সময় থাকতে তার যে হালকা শিল্ডটি সেটা ইউজ করে নেয়, কিন্তু সেই অ্যাটাকটি মেন ক্যারেক্টারের গায়ে লাগে বল মেন ক্যারেক্টার শিল্ডে দেওয়া লাগে। সেই শিল্ডের ভাই একটা অ্যাটাকেই 90 ড্যামেজ খেতে কইতে পারে, কোনো বলে যে নাই যে 90 ড্যামেজ খেয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে 90 ড্যামেজ খেয়েছে। তখনই মেন ক্যারেক্টার একটু পিছন থেকে এসে বলে সত্যি তুমি একজন বস হওয়ার যোগ্য, তোমার একটা অ্যাটাকেই আমার শিল্ড প্রায় ভেঙেই গেছিলো। তারপর মেন ক্যারেক্টার বলে যে তোমার এখন ব্যবস্থা করতে হবে। এই কথা বলে মেন ক্যারেক্টার ভাই এটা কী বলে আমার ঠিক মনে নেই, ওই বো টাইপের কিছু একটা আছে না, তীর বাংলায় তীর বলে কিন্তু ইংলিশে কী বলে আমার ঠিক মনে করতেছে না। যাক, সেটা মেন ক্যারেক্টার মনে করছে আইস অ্যারো রেডি করে। তখনই পিছন থেকে ভিভি তাকে বলে যে তোমার ম্যাজিক পাওয়ারকে আমি বুস্ট করছি। এই কথা বলে সে ম্যাজিক পাওয়ারকে বুস্টও করে দেয়। তখনই মেন ক্যারেক্টার সেই অ্যাটাকটি তার উপর করে দেয়, কিন্তু সেই অ্যাটাকটি সে মনস্টারটি বা সেই বুলটি ডস করে দেয়। এটা দেখে ভিভি প্রচণ্ড চমকেছে, বলে যে সে এই অ্যাটাকটি ডস করে গেল। হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে আমি জানতাম সেটি তুমি ডস করবে। এই কথা বলে মেন ক্যারেক্টার তার আঙ্গুলের সাহায্যে সেই কী বলে আইস অ্যারোটাকে কন্ট্রোল করে তার মুখের পর অ্যাটাকটি লাগাই দেয়। তখন সিস্টেম মেন ক্যারেক্টারকে বলে যে এই অ্যাটাকটি অনেক মারাত্মকভাবে লেগেছে, তার মানে অনেক ভালোভাবে লেগেছে দেখতে পারো। তারপর দেখতে পারি তার একটা অ্যাটাকেই তার হেলথ অর্ধেক হয়ে গেছে। তখনই মেন ক্যারেক্টার চিল্লে বলে যে এই ধরনের টেকনিকগুলো তোমাদের মতন বস থেকে আমি শিখেছি।
দেখেছি। তারপর মেন ক্যারেক্টার তাকে দেখে মনে মনে ভাবতেছিল সাধারণত নেকড়ে বা বুলফের উইক পয়েন্ট তার কোমরের কাছে, মানে তার পেট বা কোমর যাই বলো না কেউ তার কাছেই থাকে। তখন আমরা দেখি সেই বুলটি কিছু একটা করতেছিল, করতে করতে হঠাৎ করে জোরে, অনেক জোরে চিল্লান দিয়ে ওঠে। তারপর আমরা দেখি যে ভিভি তাকে বলে যে সাবধান হয়ে যাও। তারপর আমরা দেখি সেই বুলটিকে অনেক বেশি এনার্জি রিলিজ করতেছিল। তারপর আমরা দেখি সেই বুলফের আশেপাশে অনেকগুলো ছোটো ছোটো বা অর্ডিনারি যেই বুলগুলো সেগুলো সামন হয়ে গেছে। তখন মেন ক্যারেক্টার এইগুলো দেখে প্রচণ্ড চমকে যায়। তখন আমরা দেখি সেই বুলফি তার পুরো আর্মি নিয়ে রেডি হয়ে গেছে। তখন কেউ একজন বলে, আমি শিওর না কে বলে, কিন্তু কেউ একজন বলে যে তাহলে এই বুলফির কাছে এমনও পাওয়ার আছে যে তার অর্ডিনারি যে বুলগুলো সেগুলো সামন করতে পারে। হ্যাঁ, তখন বিবি আমার মেন ক্যারেক্টারকে বলে যে আমি তোমার মানা রিকভার করতে সাহায্য করছি। এই কথা বলে বুস্ট টাইপের কিছু একটা ভাই করে আর মেন ক্যারেক্টার মানা রিকভার করতে থাকে। তখন মেন ক্যারেক্টার তার ফায়ার বলটি রেডি করে তার সেই বোল্টের উপর অ্যাটাক করার জন্য রাশ দিয়ে দেয়। তখন আমরা দেখি সে বড় একটি ধামাকা করেছে, এই কারণে অনেকগুলো বোল্ট একসাথেই ডেড হয়ে যায়, মারা যায়। এই কারণে মেন ক্যারেক্টার 20 করে এক্সপি পয়েন্ট পেতে থাকে। তখন মেন ক্যারেক্টার এক্সপি পয়েন্ট পেতেছে আর মারতেছে আর বলে তাহলে এটা এভাবে। হ্যাঁ, আর এই বুলটি তার মানে ওদের যে বুলগুলো সেগুলো সামন করার জন্য অনেকটা স্লো হয়ে গেছে। তারপর আমরা দেখি সে মেন ক্যারেক্টার সেই বুলসকে বলছে, হেই তুমি যদি সেই স্কিলটি যে স্কিলটি কেবল ইউজ করেছে সেটা আবার ইউজ করো তাহলে আমি তোমাকে যেতে দিতেও পারি। এই কথা শোনায় সেই বুলসটা প্রচণ্ড রেগে যায়, কিন্তু সেই স্কিলটি সে আবার ইউজ করে, সে আবার ওইটানে যেসব বুলগুলো সেগুলো সামন করে দেয়। তখন মেন ক্যারেক্টার বলে আচ্ছা ঠিক আছে। এই কথা বলে সে ফায়ার বল দিয়ে সেই বুলসের উপর অ্যাটাক করে দেয়। তার এরপর বারে বার অ্যাটাক করতে দেয়। অ্যাটাক করতে করতে তার মানে অ্যাটাক করতে করতে মেন ক্যারেক্টার লেভেল 14 হয়ে যায়। মেন ক্যারেক্টার 14 লেভেলে পৌঁছে দেয়। তারপর মেন ক্যারেক্টার সেই বুলগুলো মারতেই থাকে। সেই ভিভিউ তাকে সাহায্য করার কারণে সেও 10 করে মানে করে এক্সপি পয়েন্ট পেতে থাকে। সেই কাহিনিগুলো দেখে বোর হয়ে যায় ভাই, তার ঘুম আসে যায় ভাই। তারপরেও সে মেন ক্যারেক্টার মারতে তার ফাইনাল লেভেল 15তে পৌঁছে যায়। তারপর আমরা দেখি সে মেন ক্যারেক্টার সে একটি মানা রিকভার যে পোশনটি বা মেডিসিনটি সেটা খেয়ে ফেলে দিয়েছে। তখনই মেন ক্যারেক্টার তার আইস আরও রেডি করে বলে সত্যি আমি যদি আগে জানতাম যে বসের কাছে এরকম স্কিল আছে তাহলে আমি শুরু ছোটো মনস্টারটা মারতে সময় নষ্ট করতাম না। তখন আমরা দেখি সেই মনস্টারটি প্রচণ্ড ভয়ে কাঁপতেছে আর বলতেছে যে সব শেষ, সব এত তাড়াতাড়ি শেষ। তখন আমার মেন ক্যারেক্টার এই কথা শুনে কনফিউজ, সব শেষ? হ্যাঁ। তারপর মেন ক্যারেক্টার একটু নিঃশ্বাস ছেড়ে বলে যে এখানে আমার কিছুই করার নেই, আমার ইচ্ছা থাক কিংবা না থাক এটা আমাকে করতেই হবে। এই কথা বলে মেন ক্যারেক্টার সেই বুলটি পার সে আইস অ্যারোটা অ্যাটাক করে। এই কথাগুলো শুনে আর এই অ্যাটাকটি দেখি সে বুলটি যে মনস্টার যে ডেভিল সে উল্টে আমার মেন ক্যারেক্টারকে মনস্টার ডেভিল বলে গালাগালি পাড়া শুরু করে দেয়। তারপর আর কি সেই অ্যাটাকটি যে তার গায়ে লাগে আর সে ডেড হয়ে যায়। তখন ভিভিরও লেভেল আপ হয়ে যায়, সে 20 থেকে 21 লেভেলে পৌঁছে যায়। আর তার সাথে সাথে আমার মেন ক্যারেক্টার লেভেল আপ করে 16 লেভেলে চলে যায়। তখন ভিভি বলে যে আমি এত লেভেল আপও করে গেলাম। হ্যাঁ, তখন আমার মেন ক্যারেক্টার বলে ওয়াও, এটা স্বীকার করতে এসে আমি 3টা লেভেল আপও করে এলাম আর এর সাথে সাথে ভালো অনেক লুটও পাওয়া গেছে। ওয়াও। তারপর আমরা দেখি যে ভিভি মনে মনে ভাবছে এখানে কেউ এক্সপি পয়েন্ট পাওয়ার জন্য বা বসকে খুঁজছে, বসকে হান করছে। সত্যি এখানে আসল বসটাই বাকি। হ্যাঁ, তারপর আমরা মেন ক্যারেক্টার ভিভিকে ডেকে বলে ভিভি এখানে একটু আসো না। তখন ভিভি তার কাছে যায়। তখন মেন ক্যারেক্টার বলে এটা তোমার ভাগ। তখন ভিভি বলে আমি তো তেমন কিছু করিই তো নেই, আমার আবার কিসের ভাগ। তখন আমার মেন ক্যারেক্টার তাকে সেই দিতে বলে যে তুমি কিছু করো নাই। হ্যাঁ, তুমি আমার মানা রিকভার করতে অনেক বেশি সাহায্য করছো, তুমি না থাকলে ফিরেতে আমি মরেই যেতাম না। আর সত্যি কথা তুমি সাপোর্টার হিসেবে অনেক বেশি ভালো, তোমাকে ভবিষ্যতে আমার খুব দরকার হবে। তখন ভিভি সেই জিনিসটা গ্রহণ করে বলে যে আচ্ছা ঠিক আছে এটা আমি নিলাম, কিন্তু সে মনে মনে ভাবছিল তাহলে তার কাছে আমার কিছু গুরুত্ব আছে।
তারপর আমরা মেন ক্যারেক্টার আর ভিপি সেখান থেকে যেতেছিল, তখন মেন ক্যারেক্টার বলে যে আমি তো ভুলেই গেছিলাম যে আমি এই বসের কাছ থেকে আমি 2টা স্কিলও পেয়েছি, সেই 2টা স্কিল ইউজ করতেই তো ভুলে গেছি, মানে চেক করতেই তো ভুলে গেছি। হ্যাঁ, আমার মনে আছে একটি লাইটিং স্কিল বা লাইটিং স্পেল, আর একটা হলো সোয়াম স্পেল, ভাই উচ্চারণ একটু ভুল হতে পারে। ওকে, যাই হোক, মেন ক্যারেক্টার বলে যে লাইটিং স্পেল এটি সাহায্যে মানে স্বাভাবিক আমি অনেক বেশি স্পিডে রানিং করতে পারবো। এক কথায় মেন ক্যারেক্টার এই স্কিলটা যখন ইউজ করবো তখন মেন ক্যারেক্টার স্পিড বেড়ে যাবে। তো মেন ক্যারেক্টার বলে, তবে এটা অবাকের কিছু নেই যে যখন আমি স্পেলটা সেই বসের পরে ইউজ করেছিলাম সেটি সে ডজ করলো কীভাবে। আর এই সোয়াম স্পেল এটি সাহায্যে একসাথে অনেক বেশি মনস্টারদের আমি একটা অ্যাটাকে মারতে পারবো, মানে এটা বলতে পারবো বেশি রেঞ্জের ভিতরে একটা অ্যাটাক। ওকে, বাকি বেশিরভাগ অ্যাটাকগুলো তোমার একটা সিঙ্গেল অ্যাটাক হয়, আর কিছু অ্যাটাক থাকে যেগুলো রেঞ্জ অনেক বড় একটা অ্যাটাক, যে একসাথে অনেক মনস্টারদের মারা যায়, সেই কথা মেন ক্যারেক্টার বলতেছে। তখনই হঠাৎ করে ভিভি আমার মেন ক্যারেক্টারকে পিছন থেকে ডেকে বলে যে জিয়াং এখানে আসে দেখে যাও। তখন আমরা দেখতে পারি সেখানে একটি ঔষধি গাছ, যার নাম হলো যে ঘোস্ট অর্কিড। ভাই নামটা কি অদ্ভুত। যাই হোক, তখন ভিভি মেন ক্যারেক্টারকে এক্সপ্লেন করে বলে যে এই ওষুধটা আমাদের মতন প্লেয়ার বা বলতে পারো প্রফেশনালদের জন্য বেশি একটা কাজের তো না, কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক বেশি কাজের। তাদের মনে করো প্রায় সব ধরনের রোগ সারাতে অনেক বেশি সাহায্য করে। আমরা এই ওষুধটা বিক্রি করে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবো। তখন সেই ওষুধটা নিয়ে মেন ক্যারেক্টারকে একটা দিয়ে বলে যে একটা তোমার একটা আমার। তখন মেন ক্যারেক্টার তাকে বলে থ্যাংক ইউ। তারপর মেন ক্যারেক্টার তাকে বলে যে আমার মম অনেক বেশি পরিশ্রম করে, এর জন্য তার শরীরটা অনেকটাই খারাপ থাকে আর খারাপ ব্যথাও করে হাত পাও। তা আশা করি এই ওষুধের সাহায্যে তার কমপক্ষে ব্যথাটা একটু কমবে। তখনই যে ভিভির নজর পড়ে পিছনে একটি পাথর ভিতর থেকে আলো আসতেছে। তখন জিয়াংকে বলে মানে মেন ক্যারেক্টারকে বলে যে জিয়াং দেখো সেই পাথরের ভিতর থেকে হালকা হালকা আলো আসতেছে। তখন মেন ক্যারেক্টার বলে যে মনে হচ্ছে সেখানে কিছু তো আছে, তুমি এটা পিছনে যাও। এই কথা বলে সে ফায়ার বলটি রেডি করে সেখানে অ্যাটাক করে একটা ধামাকা করে। তখন তারা দেখে সেখানে একটি হিডেন ডানজেন রয়েছে। তখন মেন ক্যারেক্টারকে বলে যে মেন ক্যারেক্টার একটি ডানজেনে ঢুকছে, যেখানে তার ডানজেনটির লেভেল হলো 25 ব্ল্যাক আয়রন ডানজেন। জানি না কিসের 25 লেভেল আমি বুঝতে পারিনি। আর সেখানে 2টি ডানজেন আছে, তার ভিতরে একটি ডানজেন মেন ক্যারেক্টার অলরেডি কমপ্লিট করে ফেলেছে। আর সেখানে ডিফিকাল্টি তোমার হার্ড লেভেলের। আর সেখানে তোমার মনে করো যে দ্বিতীয় ডানজেনের যে ঢোকা যে এটা মানে ঢোকা যে একটা বলতে পারো রেজিস্ট্রেশন বা বলতে পারো মানে একটা কুয়ে দিচ্ছে এর ভিতর মানুষজন ঢুকতে পারবে বা ঢুকবে, এরকম একটা কুয়ে দিচ্ছে। যে সেখানে বলা হয়েছে যে কমপক্ষে 23 লেভেলের প্লেয়ার ঢুকতে পারবে, আর হলো সর্বোচ্চ 2 জন থেকে 7 জনের ভিতর ঢুকতে পারবে। আই থিঙ্ক 7 জন না 5 জন ছিল, আমার খেয়াল নাই। যাই হোক, এর ভিতরেই ঢুকতে পারবে। কিন্তু আমি বুঝলাম না, আমার মেন ক্যারেক্টার লেভেল তো 16, আই থিঙ্ক আমার যতটুকু মনে আছে 16ই তো। আর ওই মেয়েটি ভিভি ওর লেভেলে 21 লেভেল, কিন্তু মেন ক্যারেক্টার এই ডানজেনের ভিতরে ঢুকবে, কিন্তু কেমন ঢুকবে আমি বুঝতেছি না। হয়তো এখানে খালি বলা হয়েছে যে এর ভিতর ঢুকতে উচিত, ঢোকা উচিত, এরকম মানে একটা কিছু বলে দিয়েছে। মানে এমন কোনো কথা নেই যে ঢুকতে পারবে, এমন কোনো কথা নাই হয়তো, আমি শিওর না, বুঝতেছি নি। যাই হোক, মেন ক্যারেক্টার ঢুকলেই হলো। আমি অতিরিক্তই ফালতু কথা বলতেছিলাম এতক্ষণ ধরে। যাই হোক, তখন ভিভি মেন ক্যারেক্টারকে বলে যে দেখে মনে হতেছে অনেক বিপজ্জনক, আমরা কি বাইরে যেয়ে কিছুক্ষণ মানে কোনো প্রিপারেশন নিয়ে তারপর চিন্তা ভাবনা করে আসবো? হ্যাঁ, এটা বেশি ভালো হবে না? হ্যাঁ। তখন মেন ক্যারেক্টার বলে কোনো দরকার নেই, তোমার যদি সত্যি এখান থেকে যেতে ইচ্ছা করে তুমি সবার আগে যেতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার যদি মানে আমার ভাই একটু ভরসা থাকে তাহলে তুমি আমার সাথে আসতে পারো, আমি তোমাকে প্রোটেক্ট করব। এই কথা শুনে দেখতে এবছর ভিভি পুরাই ইমপ্রেস হয়ে যায়। তখন ভিভি মেন ক্যারেক্টারকে বলে ঠিক আছে, আমিও তোমার সাথে যাব, কিন্তু যদি সেখানে কোনো বড় বিপদ হয়ে যায় আমি তোমার জন্য টাইম বাঁচাবো, সেখান থেকে তুমি পলায় চলে যাও। তখনই শিফট হয়ে আমরা দেখতে পারি সেই ডানজেনের ভিতর। তখন সিস্টেম মেন ক্যারেক্টারকে বলে যে আপনি একটি ডানজেনের ভিতর ঢুকেছে, আর এখানে আপনাকে ডার্ক মেজের কিছু একটা আমি বুঝতে পারলাম না, কিন্তু হয়তো কোনো একটা রিচুয়াল
কিংবা কিছু একটা মেন ক্যারেক্টারকে বন্ধ করতে বললো। এক কথায় বলতে পারো ডার্ক মেজ আছে, তাকে হারাতে গেছে এক কথায়। ওকে, তাই মেন ক্যারেক্টার এটা শুনে বলে ডার্ক মেজ, হ্যাঁ এর মানে মেজ, তাহলে তাকে মারলে তার মেজ জাতীয় মানে যত সামগ্রীও আছে, মানে মেজেদের জানো না আলাদা আলাদা লাথি কামান মানে ইত্যাদি যেসব থাকে সেগুলো আমি পেতে পারি, সেগুলো পাওয়ার চান্সেস অনেক বেশি। এই কথা শুনে মেন ক্যারেক্টার অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর দৌড়তে দৌড়তে বলে আমি এখনই আসছি, আমি এখন আসছি। এই কথা বলে দৌড়তে দৌড়তে যাচ্ছে, তখন ভিভিউ তার পিছন যাচ্ছে আর বলছে তারও আমার জন্য তো কমপক্ষে তারও। তখন মেন ক্যারেক্টারের সামনে থেকে কিছু একটা নজর পড়ে যায়, মেন ক্যারেক্টার দাপ করে থামিয়েছে আর বিবিকেও থামিয়ে দেয়। তখন এই বিবি বলে কি হলো আবার, হ্যাঁ তখন মেন ক্যারেক্টার বলে একবার দেখো না। হ্যাঁ তখন আমরা দেখি সেখানে একটি নাইট, স্কেলেটন নাইট দাঁড়িয়ে আছে। তখন মেন ক্যারেক্টার তাকে দেখে বলে যে সত্যি এই ডানজেনটি এত সোজাও না, এখানে সাধারণ মনস্টারও 20 লেভেলের। হ্যাঁ কিন্তু এটা যদি মারতে পারি আমি ভালো লেভেলের একটা পুরস্কার পেতে পারি। তখনই মেন ক্যারেক্টারের পিছনে অনেকগুলো মনস্টার চলে এসেছিলো। তখনই সেই মনস্টারটি মেন ক্যারেক্টারকে দেখা মাত্রই তার দিক আস্তে আস্তে চিল্লিয়ে বলে যে তোমরা কার পরে স্পাই করছো বা লুকিয়ে দেখছো, যাই হোক না কেন। এটা শুনে মেন ক্যারেক্টার তার দিক ঘুরে অ্যাটাক করতে যাচ্ছে আর মনে মনে বলছে যে ভাগ্য বলো এই মনস্টারটার বুদ্ধিমান মানে যে বুদ্ধি অত বেশিও না, তাহলে না তারা পিছন থেকে সরাসরি আমার পারে অ্যাটাক করে দিত, আমি অ্যাটাক বা ডিফেন্স করার সুযোগও পেতাম না। এই কথা বলে মেন ক্যারেক্টার তার নিউ স্পেল সোয়াম স্পেলটি ইউজ করে। আমরা তখন তার স্পেলটির কিছু ডিটেল জানতে পারি যে তোমার এটি যখন মেন ক্যারেক্টার ইউজ করবে তার যে মানে টার্গেটিক যে শত্রু তার মানে 30 মিনিটের ভিতর একটি পুকুরের মতন কিছু একটা তৈরি হয়ে যাবে, পানির মতন বলতে বলতে তার ভিতর তারা ডুবে যাবে। যাই হোক যখন মেন ক্যারেক্টার ইউজ করবে তখন তার শত্রুরা তোমার 90% স্লো হয়ে যাবে। বলতে পারো যখন তুমি পানির ভিতরে পড়ে গেলে তুমি অনেক স্লো হয়ে গেলে, তোমার পানির ভিতরে বাইরে আসতে আসতে মানে কিনা এই একটা স্লো হয়ে গেলা। তো যাই হোক অতিরিক্ত বললাম না, স্লো হয়ে যাবা। আর এটি যখন মেন ক্যারেক্টার ইউজ করবে তার শুধুমাত্র 10 মানা পয়েন্টই খরচ হবে, বেশি খরচ হবে না, বেশি ভালো এর জন্য স্কিলটাই। আর তার সাথে সাথে মেন ক্যারেক্টার এটা কাস্টিং করার সময় হলো 0.6 সেকেন্ড। আর এটি মেন ক্যারেক্টার টিকে থাকবে, বলতে পারো স্পেলটা কাজ হতে থাকবে শুধুমাত্র 4 সেকেন্ড। আর এটি কুল ডাউনের সময় হলো 8 সেকেন্ড। তারপর আমরা দেখি সেখানে সে পানির মতন সেই বলতে পারো পুকুরের মতন কিছু একটা তৈরি হওয়া শুরু করে দিয়েছে তার এই স্কেলেটনের কাছে। তারপর আমরা দেখি ধাপ করে তারা ডুবে যাচ্ছিল। তখন মেন ক্যারেক্টার তার ফায়ার বলটি রেডি করে তার এরপর অ্যাটাক করে তাদের শেষ করে দেয়। তখন মেন ক্যারেক্টার তাদের শেষ হওয়ার পর মনে মনে ভাবতেছে যে সত্যি এই স্কিলটি মানে স্পেলটি যখন ম্যাক্স হয়ে গেছে এখন সত্যি এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এখন আমার আর ওই অনেকগুলো মনস্টারের সাথে ফাইট করার সময় এক এক করে ফাইট করা লাগবে না, আমি একসাথেই ফাইট করতে পারবো। মেন ক্যারেক্টার এই কথা ভাবতেই ছিল তখন হঠাৎ করে পিছন থেকে অনেক জোরে চিৎকার আসে। তখন এই ভিভি বলে যে কি হলো, হ্যাঁ এখানে কি কেউ বস মনস্টারের সাথে ফাইট করতেছে? হ্যাঁ তখন মেন ক্যারেক্টার বলে যে ভিভিকে যে মনে হচ্ছে কিছু লোকজন ডার্ক মেজকে ব্যক্ত করতেছে। হ্যাঁ তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো, আমি কিছু জিনিস পরীক্ষা করে আসতেছি বা কিছু জিনিস চেক করে আসতেছি। ওকে এই কথা বলে মেন ক্যারেক্টার চলে যায়। তারপর আমরা শিফট হয় আমরা দেখি যে সেই মেয়েটি যে মেনটি আমার মেন ক্যারেক্টারকে সেই দোকানে যেখানে মেন ক্যারেক্টার জিনিসপত্র কিনতেছিল যার নাম কুইন ওকে যাই হোক সে তার পুরো নাইট নিয়ে এখানে এসেছে, তাকে কি মানে বাকি মনস্টারটা ঘিরে রেখেছে। তখন তার নাইটের ভিতর একজন বলে যে মিস মো আপনার যে টেলিপোর্টের স্কিলটি আছে সেটি ইউজ করুন, তাতে ইউজ করুন। তখন মানে সে মিস মো বা কুইন বলে যে কিন্তু আমরা তো এখন একটা মনস্টারকে মারিনি। তখন সে বলে যে এই নিয়ে চিন্তা করেন না, সবার আগে আপনার সেফটি, তারপর তো মনস্টার মারা। তখন হঠাৎ করে একটি মনস্টার সে নাইটের দিক থেকে অ্যাটাক করতেই আসছিল, সেটি দেখে সে নাইটটি প্রচণ্ড ঘাবড়ে যায়। তখনই তার মাঝখানে একটি কালো শ্যাডো চলে আসে। তারপর আমরা দেখি আমরা মেন ক্যারেক্টার সেই শিল্ডটি ইউজ করে সেই নাইটকে বাঁচিয়ে ফেলেছে। তখন আমরা দেখি যে মিস মো বা কুইন আমার মেন ক্যারেক্টার দেখেই চিনে ফেলেছে। সে বলে যে জিয়াং
তখন সেই নাইটটা আমার মেন ক্যারেক্টারকে চিনে যায় যে জিয়াং লি। হ্যাঁ, তখন সে বলেন যে আমার মনে আছে যে এই জিয়াং আমার মিসের সাথেই একই স্কুলেই পড়ে। সে তো এই কিছুদিন আগেই তার আবেকিং করেছে না। হ্যাঁ, তারপর মেন ক্যারেক্টারকে বলে, হে কিড, তোমার এই প্রাথমিক পাওয়ার, এই অর্ডিনারি পাওয়ারের সাহায্যে তোমরা একে হারাতে পারবে না। আর এদেরও তোমার এই লাইফকে বাঁচানোর যে তোমাকে বাঁচানোর জন্য সময় নষ্ট করতে পারবো না। এই কথা শুনে মেন ক্যারেক্টারও বলে যে ধন্যবাদ যে আমার লাইফকে নিয়ে, আমার জীবনকে নিয়ে চিন্তা করার জন্য, কিন্তু এইসব করার কোনো দরকার নেই। এই কথা বলে তার ফায়ারবল রেডি করে শ্যুট করে দেয়। সেই ফায়ারগুলো যে সে মনস্টারের গায়ে লাগে আর 40 করে এক্সপি পেতে থাকে, তারা মরতেও থাকে আর মেন ক্যারেক্টার 40 করে এক্সপি পেতে থাকে। এই সাথে সাথে পুরো মনস্টার মারা যায়। মেন ক্যারেক্টার পুরো অ্যাটিটিউডের সঙ্গে বলে যে ডান। এর সাথে সাথে মেন ক্যারেক্টার লেভেল আপ করে 17 লেভেলে পৌঁছে যায়। তখন সেই নাইটটি এগুলো দেখে প্রচণ্ড ঘাবড়ে যায়, বলে সে কী করে এটা করতে পারলো শুধুমাত্র একটা অ্যাটাকে। হ্যাঁ, তখন মিস মো আমার মেন ক্যারেক্টার এই কাহিনী দেখে প্রচণ্ড ইমপ্রেস হয়ে যায়। তখন সেই নাইটটি বলে যে এটা আমরাও করতে পারতাম, তুমি এখন চলে যাও, বাকিটা আমরা নিজেরাই সামনে নিতে পারবো। বাহ ভাই বাহ, সব সাহায্য করার পর এখন বলে বাকিটা আমরা নিজেরই সামনে করতে পারবো, তুমি চলে যাও। যাই হোক, তারপর মিস মো আবার মেন ক্যারেক্টার কাছে যে বলে এটা তাহলে তুমি জিয়াং? হ্যাঁ, তাহলে আমি তখন বলছিলাম না। তখন মেন ক্যারেক্টার তাকে বলে যে তুমি আমাকে চেনো? হ্যাঁ, তারপরে মেন ক্যারেক্টার তাকে ভালো করে দেখে বলে, ও আমার মনে পড়েছে যে তুমি তো মিস কুইন, আমাদের স্কুলের জিনিয়াস গার্লদের ভিতর একজন যে লি মোয়াংয়ের সাথে টক্কর দিতে পারে। তারপর মেন ক্যারেক্টার তাকে আরও বলে যাহলে তুমিও এখানে লেভেল আপ করতে এখানে এসেছো? এখানে একটু বেশি ভয়ঙ্কর মনস্টাররা আছে, এর জন্য একটু সাবধানে থাকে, ওকে? তখনই তার নাইট মানে মিস মোর যে নাইট, তারা রেগে যেয়ে বলে যে কি বেশি হাওয়ায় উড়েও না, আমরা সে মনস্টারদের অলরেডি উইক করে দিয়েছিলাম, তুমি তারপর তাকে শেষ করেছো, আমরা যা শুরু করছি তুমি তাই শেষ করে দিয়েছো, ওকে? বুঝতে পেরেছো? বেশি ভাব নিও না। তখন মেন ক্যারেক্টার বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে যদি সব কিছু শেষই হয়ে যায় তাহলে আমি এখান থেকে চলে যাই। এই কথা বলে মেন ক্যারেক্টার চলে যাচ্ছিলো আর মনে মনে তখন ভাবতেছিল যে তারা একটি সাধারণ মনস্টারদেরও মারতে ঠিক হতে পারে না, তারা আমার সাথে বস হান্টিং করার সময় বাধা হবে না। তখনই মিস মো পিছন থেকে আমার মেন ক্যারেক্টারকে দেখে বলে 1 মিনিট দাঁড়াও, যে তুমি তো এখনও ব্ল্যাক আয়রন লেভেলে পৌঁছাও নেই, তাই না? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার একটু চুপ হয়ে যায়। তারপর তাকে বলে যে আমি বর্তমান 17 লেভেলে আছি, কিন্তু বেশিক্ষণ লাগবে না যে আমি ব্ল্যাক আয়রনে যেতে। এই কথা শুনে সে প্রচণ্ড চমকে যায়। সে মনে মনে বলে যে সে এত তাড়াতাড়ি এই কয়দিনের ভিতরেই 17 লেভেলে অলরেডি পৌঁছে গেছে। হ্যাঁ, তারপর সে তার 2টা বেলুনের ভিতর থেকে যাই হোক কিছু একটা বের করে, কোনো একটা আইটেম বের করে তার ভিতর থেকে একটি একটা আইটেম, গোল একটা আইটেম সেটি বের করতে করতে বলে যে আমার কিছু বলার ছিল, যে তুমি কি আমাকে এই মনে করো এখানে যে ডানজেনটি ক্লিয়ার করতে আমাকে সাহায্য করবে? হ্যাঁ, তাহলে আমি তোমাকে এই রিওয়ার্ড হিসাবে এই ব্ল্যাক আয়রনের পৌঁছানোর জন্য যে একটা কি আইটেম আছে, আমি শিওর না এখানে এই আইটেমটা ব্ল্যাক আয়রন লেভেলে পৌঁছানোর জন্যই লাগে কি না। ভাই আমি খালি দেখছি কাল্টিভেশন মাঙ্গাতে দেখছি কোনো পিল খেয়ে মানুষজন লেভেল আপ করে, কিন্তু বর্তমানে এই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডেও তাদের দেখতেছি। যাই হোক, দেখে বলে যে আশা করি তোমার এটা পছন্দ হবে, একটা বল আছে, সেই বলটা হয়তো খেয়ে থেকে বা কিছু একটা করে সেটা মেন ক্যারেক্টার ব্ল্যাক আয়রন লেভেলে পৌঁছে যাবে। যাই হোক, তখন আমার মেন ক্যারেক্টারের নজর ছিল আর একটা জিনিসের দিক, সেই বেলুনের দিক না, ওকে? মেন ক্যারেক্টার বলে যে এটা স্টোরেজ আইটেম না? হ্যাঁ, সেটা সত্যি অনেক এক্সপেন্সিভ। স্টোরেজ আইটেম বেশিরভাগ মানুষজন যারা বেশি মাঙ্গা দেখে তারা সবাই জানে, তাও যে আমি কয়ে দিই, এটা এমন একটা আইটেম যেটি দেখতে ছোটো, আকারে ছোটো, ওজনও হালকা, কিন্তু এর ভিতর অনেক কিছু রাখা যায়, অনেক ভারী ভারী জিনিসপত্রও রাখা যায়। তা মেন ক্যারেক্টার এটা দেখতেই ছিল। মেন ক্যারেক্টার ওই জিনিসটার পর বারবার নজর ছিল, কিন্তু সেই জিনিসটাও একদম পারফেক্ট একটা জায়গায় ছিল, বেলুনের উপরে ছিল। তো এইটা দেখে সেই মেয়েটি বলে যে কমপক্ষে এইভাবে তো দেখো না। হ্যাঁ, কিন্তু মেন ক্যারেক্টার পুরাই কনফিউজ। হ্যাঁ,
ক্যামা দেখবো না? হ্যাঁ, তখন আমার মেন ক্যারেক্টার মনে মনে আমাদেরকে বলে যে ব্ল্যাক আয়রন লেভেলে পৌঁছানোর জন্য দুটি উপায় আছে। একটি, ব্ল্যাক আয়রন লেভেলের একটি মনে করো টেস্ট আছে, সেটি কমপ্লিট করলে মেন ক্যারেক্টার ব্ল্যাক আয়রনে পৌঁছে যাবে। আরেকটি হলো এই ধরনের কোনো একটা আইটেম থাকবে, সেই আইটেমের সাহায্যে মেন ক্যারেক্টার সহজেই ব্ল্যাক আয়রন লেভেলে পৌঁছে যাবে। কিন্তু মেন ক্যারেক্টার বলে কিন্তু আমার যে অবস্থা দেখতেছি, মানে আমি যেভাবে এক্সপি পয়েন্ট পেতে থাকি, লেভেল আপ করতে থাকি, আমি যদি মনে করে বসের কাছে যাওয়ার আগে 20 লেভেলে পৌঁছে যাবো। ভাই আমি আগেই বলে দিই যে মেন ক্যারেক্টার 20 লেভেলে পৌঁছলে মানে মনে করো ব্ল্যাক আয়রন লেভেলে পৌঁছানোর সমান। আর বাকি লেভেল আপগুলো মনে করো 20-এর উপর যেসব লেভেল আপ করতে হলে ব্ল্যাক আয়রনে পৌঁছাতে হবে, মানে কিছু একটা আছে সেটি কমপ্লিট করতে হবে, ব্ল্যাক আয়রন পৌঁছাতে হবে, তারপর মেন ক্যারেক্টার বাকি লেভেল আপগুলো করতে পারবে। তাই মেন ক্যারেক্টার কইতেছে যে আমার বাকি এক্সপি পয়েন্টগুলো নষ্ট হয়ে যাবে। তখন মেন ক্যারেক্টার তাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি রাজি তোমাকে সাহায্য করতে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত হলো যে আমি এদের সাথে আমার এক্সপি পয়েন্ট শেয়ার করতে পারবো না, এদেরকে এখানেই রেখে দিয়ে তোমাকে যেতে হবে। এই কথা শুনে সেই মানে নাইটের ভিতর যে ছেলে যে নাইট টিসি সেটা প্রচণ্ড রেগে যায়, বলে যে তুমি হালকা একটু বেশি পাওয়ারফুল, তার জন্য অ্যাটিটিউড দেখাও না। হ্যাঁ, বুঝতে পারছো? তখনই তার ভিতর থেকে সেই লেডি নাইটটি তারপর চিল্লে ওঠে, বলে যে মিস, আমরা আপনাকে ছেড়ে যাব না, আমরা তার সাথে যেতে দিতে পারবো না। তখন সে মনে মনে ভাবে, মানে সেই লেডি নাইটটি মনে মনে বলে যদি সে চলে যায় তাহলে আমরা বডিগার্ড হয়ে থাকবো কী করে? হ্যাঁ, তখনই সে মিস বলে, মানে মিস মো বলে যে তোমার সাথে থাকাটাই বিরক্ত, তোমরা এখন এখান থেকে চলে যাও, এটা আমার অর্ডার। এই কথা শুনে সেই ছেলে যে নাইটটি সে তার তরোয়াল দিয়ে বার করতে করতে বলে যে এটা মিস আমাদেরকে অর্ডার করেছে, আমরা অবশ্যই শুনবো, কিন্তু আমরা তার পাওয়ারটি বা শক্তি কি একবার চেক করে দিতে চাই, আমরা পরীক্ষা করে যেতে চাই। এই কথা বলে মেন ক্যারেক্টারকে চলো আমরা ডুয়েল করে দেখি যে কে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তখন মেন ক্যারেক্টার বলে তাহলে তোমরা আমার সাথে ফাইট করতে চাও? হ্যাঁ, তুমি আমার পাওয়ার দেখতে চাও? হ্যাঁ, এই কথা বলে মেন ক্যারেক্টার তার ফায়ার বল রেডি করে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে পুরোপুরি রেডি হয়ে নাও, আমি কিন্তু পিছনে যাব না। এই কথার সাথে সাথে আমাদের এপিসোডটিও শেষ হয়ে যায়। ভাই আমার যতগুলো এপিসোড আমি এক্সপ্লেন করতে যতগুলো এপিসোড আপলোড হয়ে গেছে সবগুলো এক্সপ্লেন করেছি, একটা এপিসোড বাদ দেইনি, সবগুলো এক্সপ্লেন করে দিয়েছি। এই জন্য হয়তো তোমার একটু ভালো লাগতে পারে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেও। আর আমি প্রথমের দিক যা বলেছিলাম তারও একটু উত্তর দিয়ে দেও ভাই। এমনিতেই আমার আইডিরও অবস্থা খারাপ, আর আমার পরীক্ষা হবার সামনে চলেছে, যে মানে অবস্থা সত্যি আমারও খারাপ। আমি তাও এই অনগোয়িং মাঙ্গাগুলো চেষ্টা করবো যে ডেইলি যেসব এপিসোডগুলো আসবে সেগুলো এক্সপ্লেন করে দিতে, যাতে কমপক্ষে আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেলটাও চলতে থাকে। কিন্তু একটু দেরি হতে পারে, মাঝে মাঝে একটু তাড়াতাড়িও হতে পারে, কিন্তু কোনো ঠিক নেই। ওকে, যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। গুড বাই, টাটা, সি ইউ।